প্লাম্বিং সিস্টেম হচ্ছে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে পানি সাপ্লাই লাইন যেটা দ্বারা তুমি পানি সাপ্লাই দিবা, আর একটা হচ্ছে এখানে বাথটাবে গোসল টোসল করলা, এবার যে ময়লা পানিটা বের হবে সেই পানিটা যাওয়ার জন্য আলাদা একটা লাইন আছে, সেই লাইনটাকে আমরা কি যেন কি বলি, সেটাকে আমরা কি বলি, আর সেই পানিটাকে কি বলি, ওয়েস্ট ওয়াটার বলি নাকি? আচ্ছা, তো দেখো তাহলে প্লাম্বিং এর দুইটা কাজ, একটা হচ্ছে পানি সাপ্লাই করা, আর একটা হচ্ছে যে ওয়েস্টটা তৈরি হবে সেই ওয়েস্টটা বের করে দেওয়া এবং সেটাকে সুয়ারে পাঠিয়ে দেওয়া। সুয়ার মানে কি? সুয়ার মানে হচ্ছে এখান থেকে ধরো পানিটাকে বের করে আমি মিউনিসিপ্যালিটির যে পাইপ আছে বা ওয়াসার পাইপ আছে, যেটা সুয়ারেজ লাইন আর কি, সেখানে পাঠাইয়া দেওয়া, সেটাকে বলতেছি সুয়ার পাইপ। তো ওয়াটার সাপ্লাই সিস্টেম তুমি ভালোভাবে ডিজাইন করছো এটা বোঝা যাবে যদি তুমি দুইটা অবজেক্টিভ ফিল আপ করো। একটা হচ্ছে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের পানি তোমার থাকতে হবে, আসতে হবে, আর একটা হচ্ছে পানিটা এবং ব্যাকফ্লো যাতে না করে, পানিটা উঠানোর সময় পানিটা তো উঠার কথা, পানিটা যাতে উল্টা আবার ব্যাকফ্লো না করে সেটা। তো এক্ষেত্রে তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে যে ধরো একটা কল, কলের পানি যতটুকু স্পিডে পড়া উচিত ততটুকু স্পিডে যদি না পড়ে তাহলে কি এটা ভালো ডিজাইন হলো? বা একটা ঝর্ণা, যত স্পিডে পানিটা পড়ার কথা তত স্পিড যদি পানি ঝর্ণাতে না থাকে তাহলে ঝর্ণা কি চলবে? না স্যার, ঝর্ণা কিন্তু চলে না। দেখো, একটা কলের জন্য পানির প্রেসার যতটা লাগে কল চালানোর জন্য, আর একটা ঝর্ণা চালানোর জন্য পানির প্রেসার কেমন লাগে কি মনে হয় তোমাদের? বেশি লাগবে স্যার। বেশি লাগবে। ঝড় ঝর্ণায় যদি পানির প্রেসারটা কম আসে তাহলে এটা ঝর্ণার মতো কাজ করবে না, তখন আর ঝিরঝির করে পানিটা পড়বে না, তখন পানিটা পড়বে কিন্তু হচ্ছে কল থেকে যেরকম পানি পড়ে সেভাবে পড়বে। তার মানে তখন পানিটা পড়বে হচ্ছে কলের মতো আসতে, তো তাহলে তো সেটা ঝর্ণার কাজ হলো না। তার মানে আমি এটা দ্বারা কি বুঝলাম, যে একটা কল বলতেছি, এই কলগুলাকে বলা হচ্ছে ফিক্সার। একটা কল বা একটা পানি বের হওয়ার পয়েন্ট, হ্যাঁ, এটা কি ফিক্সার বলে, সেটা বাথটাব হতে পারে, সেটা ঝর্ণা হতে পারে, সেটা টয়লেটের কোনো লাইন হতে পারে, হ্যাঁ, যেটা দ্বারা পানি বের হয় সেটাকেই বলতেছি আমরা ফিক্সার। তো একটা ফিক্সার চালানোর জন্য সাফিসিয়েন্ট পানি লাগবে প্লাস একটা প্রেসার লাগবে। যদি প্রেসার ঠিক মতো পানি আছে কিন্তু পানির প্রেসার নাই তাহলে কিন্তু ঝর্ণা চলবে না। তাহলে আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পানির প্রেসার এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার যেন থাকে। আচ্ছা, এবার ড্রেনেজ সিস্টেমের অবজেক্টিভ কিছু দেওয়া আছে। ওকে, প্লাম্বিং ফিক্সার্স কি জিনিস একটু আগে বলছি, যে যেটা দ্বারা হচ্ছে পানি, পিওর পানি তোমার যাচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, সেই জিনিসগুলোকে বলতেছে হচ্ছে প্লাম্বিং ফিক্সার্স। যেমন সিঙ্ক, কিচেনের সিঙ্ক, বাথটাব, তারপর ল্যাভাটরি, ল্যাভাটরি বলতে বোঝাচ্ছে বেসিন, হ্যাঁ, তারপর ওয়াটার ক্লোজেট, এগুলোকে বলি প্লাম্বিং ফিক্সার, যেটা দ্বারা পানি বের হয়, হ্যাঁ, বা পানি সেটা দ্বারা সাপ্লাইও দিতে পারে, এগুলাকে বলতেছি আমরা ফিক্সার। তো কয়েকটা ফিক্সারের যদি আমি ছবি দেখাই, আচ্ছা, এখানে কিছু ফিক্সারের ছবি দেখতে পাচ্ছ, এগুলো সবই ফিক্সার, হ্যাঁ, ওয়াটার ক্লোজেটও বলে থাকি। এখানে দেখো কিছু জয়েন্ট আছে, একটা পাইপ আরেকটা পাইপের সাথে কিভাবে জয়েন করবে তার কিছু ছবি দেওয়া আছে, বিভিন্ন টাইপের জয়েন্ট আছে। এই দেখো টি এর মতো একটা পাইপ আছে, আবার টি আবার বিভিন্ন প্রকার হতে পারে, প্লেনেন্ট, অপটেক, কত কিছু আছে। তারপরে হচ্ছে দুইটা পাইপ জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিং কলার, হ্যাঁ, জয়েন্ট দেখাচ্ছি বিভিন্ন টাইপের, দুইটা পাইপ জয়েন করার জন্য। ল্যাভাটরি কোনটা দেখতে পাচ্ছ, একটা বেসিনের মতো। সিঙ্ক, কিচেনের সিঙ্ক সেটা। বাথটাব, এগুলো সবই ফিক্সার। এখানে দেখা যাচ্ছে, এটা একটু পরে আসি, এটা যদি দেখো, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক, সবাই চেনো এটা, ফ্লাশ ট্যাঙ্ক। আর এটাকে বলি আমরা হচ্ছে ফ্ল্যাশ ভালভ।
দুইটার ভিতরে ফ্লাশ ট্যাঙ্কটা তো সবাই দেখছো, পরেরটা, বাট ফ্লাশ ভালভ কি সবাই দেখছো বা কোথায় দেখছো? কেউ কি পরিচিত কোনো বিল্ডিং এ দেখছো ফ্লাশ ভালভ বা এই টাইপের ট্যাঙ্ক ছাড়া কিভাবে চলতেছে এই জিনিসটা? কোথাও কোনো বিল্ডিং এ বা কোনো শপিং মলে কোথাও কি দেখছো? বড় বড় বিল্ডিং, বসুন্ধরা সিটিতে দেখছো মনে হয়, খেয়াল করো না। কিরকম থাকে সেটা যদি দেখাই, এখানে কোনো ট্যাঙ্ক থাকে না, এখানে একটা ভালভের মতো থাকে। এই ভালভটাকে যদি তুমি প্রেস করো তাহলে পানিটা এখান থেকে বের হবে। আচ্ছা, পানি কি আস্তে আস্তে বের হলে চলবে না জোরে জোরে বের হতে হবে পানি? কোনটা? একটা নির্দিষ্ট প্রেসার বেরোইতে হবে নাকি? না হলে তো নিশ্চয়ই এটার যে সার্ভিস, সেই সার্ভিসটা হবে না। তো ফ্লাশ ট্যাঙ্কে কাজটা কিভাবে করে? ফ্লাশ ট্যাঙ্কে হচ্ছে এখানে একটা ধরো পানির লাইন থাকে, সেটা দিয়ে এখানে পানি অলওয়েজ খোলা অবস্থায় থাকে, নলটা খোলা অবস্থায় থাকে, এখানে যে নলটা থাকে এটা খোলা অবস্থায় থাকে, পানিটা এর ভিতরে ঢুকে থাকে। যখন তুমি ফ্লাশ করলা তখন পানিটা এখান থেকে গ্র্যাভিটির টানে, অন্য কিছু না, কিন্তু গ্র্যাভিটির টানে পানিটা এখান থেকে গিয়ে ফ্লাশ করবে। যখন এই ট্যাঙ্কিটা খালি হয়ে গেল, অটোমেটিক এখান থেকে পানিটা আবার এসে ভরে আবার এখানে পানিটা এখানে স্টে করবে। যখন নেক্সট পার্সন আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানিটা এটা ভরে যাবে বা ভরা থাকবে। তখন সে আবার এসে এটা যদি ফ্লাশ করে তখন হচ্ছে গ্র্যাভিটির টানে পানিটা সাপ্লাই হবে। এখন ফ্ল্যাশ ভালভের ক্ষেত্রে কোনো ট্যাঙ্ক সিস্টেম নাই, এখানে কোনো ট্যাঙ্ক নাই, পানি ধরে রাখার কোনো সিস্টেম নাই। তাহলে যদি বিল্ডিং এ পানির পরিমাণ কমে যায়, পানির হাইট ধরো ট্যাঙ্কিতে একদম ওভারহেড ওয়াটার ট্যাঙ্কিতে পানির হাইট কমে গেল, তাহলে পানির প্রেসার কি কমবে না বাড়বে? এখানে হাইট কমে গেলে তো কমে যাবে। পানির হাইট যদি কমে যায় পানির প্রেসারও কমবে নাকি? আচ্ছা, এখন পানির প্রেসার কমে তাহলে তো নিশ্চয়ই এখানে সেটা কাজ করবে না। তাহলে ফ্লাশ ভালভটা আসলে কখন ইউজ করা হয়? এটা আসলে কি রকম, এখানে প্রেসারটা কোথা থেকে আসে? এখানে তো কোনো গ্র্যাভিটির টানে পানিটা এক জায়গায় স্টোর নাই যে ফ্লাশ করলেই গ্র্যাভিটির টানে পানিটা চলে আসবে, খুব প্রেসারে আসবে। এখানে কিন্তু নলের মধ্যে যেরকম পানি থাকে সেরকম পানি থাকে, কোনো ট্যাঙ্ক নাই, তাহলে প্রেসারটা কোথা থেকে আসে? আসলে নলের ভিতরেই পানিটা খুব প্রেসারে রাখা হয়, নলের ভিতরেই পানিটাকে প্রেসারে রাখা হয়। কিভাবে প্রেসারে রাখা হয়? হইতে পারে যে অনেক উঁচুতে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা, যার কারণে এখানে প্রেসারটা অনেক বেশি, অথবা হতে পারে এখানে এই পানি পাম্পে সরি এই পাইপের ভিতরে পানিটা একটা পাম্পের মাধ্যমে প্রেসারাইজ করে রাখা। যেমন বসুন্ধরা সিটিতে যদি যেয়ে থাকো সেখানে দেখবা প্রত্যেকটা কলই যদি ছাড়ো, আহ 9 তলার কল ছাড়ো আর তুমি যদি গ্রাউন্ড ফ্লোরের কল ছাড়ো, পানিটা কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে বের হয়। কিন্তু আহসানুল্লাহ যদি যাও, সবচেয়ে বেশি পানির স্পিড কোথায় পাওয়া যায়? নিচতলায় না 9 তলায়? নিচতলায় সব। নিচতলায়। কারণ কি? যে স্ট্যাটিক হাইট, পানি ট্যাঙ্কিটা এখানে আছে, যত নিচে নামবা তত পানির প্রেশারটা গ্র্যাভিটির টানে স্ট্যাটিক হেড আর কি, হ্যাঁ, তত পানির প্রেশারটা বেশি হবে। যত উপরে থাকবে যে সে পানির প্রেশারটা কম পাবে, এটাই নিয়ম। তো এখন কথা হচ্ছে যে তোমাদের এখানে তাহলে দেখতে কি মনে হচ্ছে? আচ্ছা, এটা তো বুঝলাম, তাহলে এবার একটু আসি নেক্সট একটা জিনিস। তাহলে ফ্লাশ ট্যাঙ্ক কি জিনিস বুঝলাম, ফ্লাশ ভালভ কি জিনিস বুঝলাম, ফিক্সার ইউনিটটা কি জিনিস এটা আমি যদি দেখি। ফিক্সার ইউনিট মানে হচ্ছে যে একটা বিল্ডিং এর প্লাম্বিং সিস্টেমের উপরে একটা ফিক্সার কতটা লোড ক্রিয়েট করতেছে। কতটা লোড মানে কি, সে কতটা ডিমান্ড ক্রিয়েট করতেছে, সে কত পানি চাচ্ছে। ধরো একটা কল লাগাইলে যে পানির ডিমান্ড আসবে, একটা ঝর্ণা লাগাইলে পানির ডিমান্ড কিরকম আসবে কি মনে হয়?
পানির প্রেসারের ডিমান্ড ঝর্ণা বেশি বেশি। হবে স্যার। পানির প্রেসারের ডিমান্ড কিন্তু ঝর্ণায় বেশি। ঝর্ণা কিন্তু সবসময় চালানো হয় না, তার চেয়ে কল বেশি চালানো হয়। কিন্তু দুই দিক থেকে চিন্তা করতে হবে, একটা হচ্ছে তার পানির প্রেসার চিন্তা করতে হবে যে পানির প্রেসার কি বেশি যাচ্ছে এবং কোনটা বেশি ইউজ হচ্ছে, তার উপরেও কিছুটা ডিপেন্ড করে ফিক্সার ইউনিট। তো ফিক্সার ইউনিট হচ্ছে যে একটা ফিক্সার, সেটা ল্যাবরেটরি হতে পারে, সিঙ্ক হতে পারে, সেটা ফ্লাশ ভালভ, ফ্লাশ ট্যাঙ্ক হতে পারে, সেগুলা একটা বিল্ডিং এর পানির সিস্টেমের উপরে কতটা লোড ক্রিয়েট করতেছে, এটাকে আমরা একটা নাম্বারের মাধ্যমে প্রকাশ করি, যাকে আমরা ফিক্সার ইউনিট বলি। নাম্বারটা যত বেশি, তার মানে সে তত ডিমান্ড ক্রিয়েট করে। তাহলে বলতো যে ফ্লাশ ট্যাঙ্ক এবং ফ্লাশ ভালভের মধ্যে কোনটা ফিক্সার ইউনিট বেশি হওয়া উচিত? কি মনে হয়? ফ্লাশ ট্যাঙ্ক বা ফ্লাশ ভালভের মধ্যে কোনটার ফিক্সার ইউনিট বেশি হওয়া উচিত? আচ্ছা সহজ বলি, ফ্লাশ ভালভের মধ্যে স্যার। বাল্বে বেশি হওয়া উচিত স্যার। ভালভে বেশি হওয়া উচিত, কারণ ভালভে কিন্তু প্রেসার বেশি চাচ্ছে, অতএব এর ডিমান্ডটা বেশি হবে। আচ্ছা, আর ধরো ল্যাবরেটরি এবং বাথটাবে, ধরো হচ্ছে ঝর্ণা, এইটার মধ্যে কোনটা ফিক্সার ইউনিট বেশি হওয়া উচিত? ল্যাবরেটরি এবং ঝর্ণা। ল্যাবরেটরি মানে হচ্ছে ওই যে বেসিন টাইপের, তো ঝর্ণা। ঝর্ণার বেশি হওয়া উচিত। তো দেখি আসলে সে জিনিসটা কি এখানে আছে নাকি, একটা চার্ট দেওয়া থাকার কথা। এখানে দেখো ফিক্সার ইউনিট দেওয়া আছে বিভিন্ন জিনিসের, যেমন ল্যাবরেটরি জন্য 2 ফিক্সার ইউনিট দেখা যাচ্ছে, আর ঝর্ণার জন্য দেখা যাচ্ছে 4। তোমরা যেটা বললা দেখো এখানেও সেটাই দেখা যাচ্ছে। আমার বাথটাবে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্লাশ ভালভ যদি দেখো 10, ফ্লাশ ট্যাঙ্ক হচ্ছে 5। ফিক্সার ইউনিট ভালভে বেশি। আবার তুমি যদি পাবলিক চিন্তা করো, একটা বিল্ডিং পাবলিক টাইপের বিল্ডিং, তার জন্য ফ্লাশ ভালভ 10। একটা বিল্ডিং প্রাইভেট টাইপের বিল্ডিং, তার জন্য ফ্লাশ ভালভ 6। কেন? স্যার পাবলিক পাবলিক ইউজেজ বেশি হবে। ইউজার বেশি তাই স্যার। হ্যাঁ, ইউজার হচ্ছে বেশি থাকে, ইউজ হয় বেশি হচ্ছে পাবলিকে, অর্থাৎ এখানে ফিক্সার ইউনিটটা বেশি হবে। তো এখানে বিভিন্ন ডাটা দেওয়া আছে, আমরা এই ডাটাগুলো কি জিনিস বুঝলাম, এটা আমাদের কাজে লাগবে পরে। তো এখানে দেখো লেখা আছে, স্টার দেওয়া আছে, একটা স্টার দেওয়া আছে, এগুলোর মানে কি এখানে দেওয়া আছে, স্টার ডাবল স্টার মানে কি? পাবলিক বিল্ডিং এ বেশি হবে এটা বলা আছে। হ্যাঁ, ফ্ল্যাশ ভালভ বেশি ইম্পোজ করে হাই লোড, কারণ শর্ট পিরিয়ডে সে বেশি পানি চাচ্ছে। আচ্ছা, এরপরে কোনো বিল্ডিং এ যদি হচ্ছে আহ, বিদেশের বিল্ডিং গুলা অনেক সময় গরম পানির লাইন আলাদা থাকে, ঠান্ডা পানির লাইন আলাদা থাকে। আবার অনেক সময় গরম পানি ঠান্ডা পানি এক লাইনের মাধ্যমেই পাস হয়। সেসব ক্ষেত্রে ফিক্সার ইউনিট কত ধরা উচিত তাও এখানে লেখা আছে, এখানে পড়লে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমরা আবার উপরে চলে যাই। রাইজার, রাইজার পাইপটা কোনটা সেটা পরে বলবো। আমরা দেখি যে ডিস্ট্রিবিউশন সিস্টেম কি কি ধরনের হতে পারে, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম কি কি ধরনের হতে পারে। শুধু আমাদের দেশের কথা না, পুরা দুনিয়ার কথা যদি চিন্তা করে, সেই চিন্তা করে এখানে বানানো বা ভাগ করা। ডিরেক্ট সাপ্লাই সিস্টেম, এটা কোনটা? যে একটা ডিস্ট্রিবিউশন পাইপ আছে, ধরো ওয়াসার একটা ডিস্ট্রিবিউশন পাইপ, বা যে কোনো দেশের একটা মিউনিসিপ্যালিটি যারা থাকে বা নগর কর্তৃপক্ষ থাকে, তাদের পাইপ, ডিস্ট্রিবিউশন পাইপ, পানিটা তো আগে সেখানে আসবে, সেখান থেকে আমার বিল্ডিং এ যাবে। তো এই ডিস্ট্রিবিউশন পাইপে পানির প্রেসার এতটাই থাকে কোনো কোনো দেশে যে সেখানে কোনো পাম্প টাম্প কিছুই লাগে না। এখানে এত প্রেসার থাকে যে এখানে যদি তুমি কোনো লাইন নাও, তাহলে ডিরেক্টলি পানিটা 2-3 তলা পর্যন্ত কাভার হয়ে যায়, 2-3 তলা পর্যন্ত উপরে উঠে যায় পানিটা। তুমি হয়তো 4-5 তলা উঠাইতে পারবে না, কারণ 4-5 তলা উঠাইতে গেলে পানির প্রেসার অনেক বেশি থাকা লাগে। বাট নর্মালি 2-3 তলা বিল্ডিং এ এটা ডিরেক্টলি সাপ্লাই হয়ে যায়, কোনো পাম্পের দরকার পড়ে না, কোনো ট্যাঙ্কের দরকার পড়ে না, কিছুই দরকার পড়ে না। এবং পানিটা তাদের দেশে 24 ঘন্টায় এখানে পানিটা প্রেসারে থাকে, মানে 24 ঘন্টায় পানিটা থাকে এবং 24 ঘন্টায় পানিটা প্রেসারে থাকে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা ডিরেক্ট সাপ্লাই রেকমেন্ড করতে পারি। ওকে, এবার আসো এমন একটা দেশ ধরো যেখানে
যে এখানে যে তার ডিস্ট্রিবিউশন পাইপ বা ওয়াশার যে পাইপটা, ওয়াশার বলতেছি তোমাদের সুবিধার জন্য, বা মিউনিসিপ্যালিটি পাইপ যেটা আছে, সেই পাইপে পানির প্রেসার তো থাকে, সবসময়ই থাকে না, যতক্ষণ থাকে ততক্ষণ প্রেসারই থাকে, বাট মাঝখানে কোনো একটা সময় পানি থাকে না। ধরো 24 ঘন্টার 24 ঘন্টা পানি থাকে না, হয়তো 2-3 ঘন্টা মাঝখানে পানি থাকে না। সেই 2-3 ঘন্টা তাহলে কিভাবে তুমি পানির ডিমান্ড পূরণ করবা একটা বিল্ডিং এর? তার জন্য আমরা কি করি, একটা এলিভেটেড ট্যাঙ্ক ইউজ করি। এই ট্যাঙ্কে আমরা ব্যাকআপ হিসাবে পানিটা রেখে দেই, যখন এই পাইপে পানি থাকবে না তখন হচ্ছে এই ট্যাঙ্কের মাধ্যমে যাবে, আর যখন এই পাইপে পানি থাকবে তখন ডিরেক্টলি এখান থেকেই পানিটা উপরে যাবে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে, পাম্প লাগবে না, কিন্তু পাম্প লাগবে শুধুমাত্র কোথায়, এলিভেটেড ট্যাঙ্কে ওঠানোর জন্য, ব্যাকআপ প্ল্যানের জন্য। বাট নর্মাল সময় পাম্প ছাড়াই পানিটা এখানে উঠে যাবে, 3-4 তলা পর্যন্ত উঠে যেতে পারে। তাহলে এই সিস্টেমকে বলতেছি হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক সাপ্লাই সিস্টেম। এরপর আসি হচ্ছে আমাদের দেশে আছে যেটা, সেটা নিয়ে বলি। আমাদের দেশে উপরেও ট্যাঙ্ক লাগে, আবার নিচেও ট্যাঙ্ক লাগে। কারণ কি? কারণ আমাদের দেশে পানি কোন সময় আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, পানির প্রেসার তো নাই। তাহলে পানি কোন সময় আসবে যেহেতু ঠিক ঠিকানা নাই, আমরা কি করি, এখানে একটা লাইন নিয়ে আমাদের একটা ট্যাঙ্ক বানাইয়া বসে থাকি আমরা, যে পানি যখন আসবে তখন যাতে পানিটা এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে জমা হয়। সেখান থেকে আমরা একটা পাইপের মাধ্যমে পানিটাকে হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে নিয়ে যাই। এই যে পাইপটা তুমি দিলা সেটাকে বলে রাইজার পাইপ। ওকে, এটাই হচ্ছে রাইজার পাইপ। আচ্ছা, এখন তারপরে কি করি, যে এখান থেকে আবার পাইপ নিয়ে বিভিন্ন ফ্লোরে আমরা কানেকশন দিয়ে দিই, যেটা গ্র্যাভিটির টানে পানিটা নিচে পড়ে। তো এই পাইপটার নামও হচ্ছে রাইজার পাইপ। এই যে পাইপটা দেখতে পেলে, এটাও হচ্ছে রাইজার পাইপ। পানি উপরে ওঠানো অথবা পানি নিচে নামানো, দুই ভার্টিক্যাল পাইপটাই হচ্ছে রাইজার পাইপ। এখানে কিছু দেখতে পাচ্ছ হরাইজন্টাল পাইপ আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাঞ্চ পাইপ। এটাকে বলি হচ্ছে আমরা ব্রাঞ্চ পাইপ। ওকে, তো এই ধরনের সিস্টেমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ট্যাঙ্ক সাপ্লাই সিস্টেম, যেখানে কোন দেশে সুইটেবল এটা তো বুঝলাই। এবার আসি হচ্ছে পাম্প সিস্টেম। পাম্প সিস্টেম হচ্ছে কোনো একটা দেশ, তাদের দেশে পানিটা সবসময় পাওয়া যায়, 24 ঘন্টায় পানিটা পাওয়া যায়, কিন্তু পানিটার প্রেসার কোনো সময়ই পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, যে এখানে একটা বুস্টার পাম্প ইনস্টল করি, বুস্টার পাম্পের মাধ্যমে পানির প্রেসারটা বাড়াইয়া দিয়া বিল্ডিং এ সাপ্লাই করি। কোনো আমার স্টোরেজের দরকার নেই, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কেরও দরকার নাই, আর হচ্ছে কোনো ইস্যুরও দরকার নেই। এটাকে বলতেছি আমরা হচ্ছে পাম্প সিস্টেম। আন্ডারগ্রাউন্ড পাইপেরও দরকার নেই, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কেরও দরকার নেই। তো কার কোনো কোশ্চেন আছে এই সিস্টেম গুলো নিয়ে? আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি, ভাইবা টাইপের সিপি নিতে পারি, যে একটু আগে কি পড়াইছি বলো, হ্যাঁ, বা এখন যা পড়াইছি তার ভিতর থেকে কি কি কোশ্চেন করতে পারি। তো মনোযোগ দিয়ে ক্লাস করবা, হ্যাঁ, যে কোনো সময় যে কাউকে জিজ্ঞেস করতে পারো, সেটা একটা সিপি হিসেবে কাউন্ট হতে পারে। আচ্ছা, তো এখানে কার কোনো সমস্যা আছে? নাই স্যার। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে যে একটা বিল্ডিং এ আপ ফিট জোন কাকে বলে এবং ডাউন ফিট জোন কাকে বলে। এখানে চিন্তা করো, পানিটা নিচ থেকে উপরে যাচ্ছে না উপর থেকে নিচে যাচ্ছে, কোনটা বলো তুমি? তো নিচ থেকে উপরে যাচ্ছে। তাহলে এটাকে বলে আপ ফিট জোন। এটাকে বলে হচ্ছে আপ ফিট ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে পানিটা, নিচ থেকে পানিটা উপর দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশের ট্যাঙ্কের কথা যদি চিন্তা করো, এখানে পানিটা কি হচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো? ডাউন ফিট জোন। ডাউন ফিট ডিস্ট্রিবিউশন। ডাউন ফিট ডিস্ট্রিবিউশন। এখন ধরো একটা বিল্ডিং আছে, অনেক বড় বিল্ডিং, ধরো 50 তলা বিল্ডিং, তার যে একটা ট্যাঙ্ক থাকে উপরে, সেই ট্যাঙ্কটা দ্বারা সবগুলো ফ্লোর কভার করা যায় না। কেন সবগুলো ফ্লোর কভার করা যায় না একটু পরে বলতেছি। ধরো অল্প কয়েকটা ফ্লোর কভার করা যায়, আর নিচে আপফিডের মাধ্যমে কয়েকটা ফ্লোর কভার করা যায়। তাহলে এই বিল্ডিং এ কয় ধরনের ডিস্ট্রিবিউশন আছে? তো দুই ধরনেরই আছে। এটাকে বলে ধরনের আছে স্যার, ডাউন দুই ফিড ধরনের আছে। থাকে,
আর এটাকে বলে হচ্ছে আপ ফিড জোন। এটাকে বলে আপ ডাউন ফিড জোন, তার মানে এই কয়টা ফ্লোর হচ্ছে আপ ডাউন ফিড জোনের আন্ডারে, আর এই কয়টা ফ্লোর হচ্ছে আপ ফিড জোনের আন্ডারে। তাহলে আপ ফিড জোন ডাউন ফিড জোন কি জিনিস বুঝলাম। এবার আসি যে আমি কেন এই যে একটা 50 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং এর মাধ্যমে আমি কেন নিচ পর্যন্ত সাপ্লাই দিতে পারলাম? কেউ কি আন্দাজ করতে পারতেছো বা বলতে পারবা? স্যার ওয়াটার প্রেশারের জন্য পারবো। 50 তলা বিল্ডিং এ স্যার প্রথমত ডিমান্ড অনেক বেশি থাকবে, এই কারণে মানে ক্যাপাসিটিতে নাও থাকতে পারে। আচ্ছা, ট্যাঙ্কের ক্যাপাসিটি নাও থাকতে পারে, একটা ট্যাঙ্ক দ্বারা আর ক্লিয়ার স্যার সমস্ত হচ্ছে যে ওয়াটার প্রেশারটা স্যার আমার কন্ট্রোল করা প্রবলেম হয়ে যাবে। তো ওয়াটার প্রেশার তো স্যার আমরা ভালভ দিয়ে কন্ট্রোল করতে পারি। আচ্ছা দেখি এটা ইমতিয়াজ কি বলতে চাচ্ছে, দেখি বলো। ইমতিয়াজ একটা ইম্পর্টেন্ট কথা বলতেছে প্রেশার নিয়ে, কি বলো ইমতিয়াজ? স্যার আমি বলছিলাম যে ওয়াটার প্রেশারটা কন্ট্রোল করাটা প্রবলেম হয়ে যাবে, এই জন্য বলছিলাম। হ্যাঁ, আসলে এইটাই মেইন কারণ। আমি চাইলে হয়তো অনেক বড় বিল্ডিং, 50 তলা বিল্ডিং, এদিকে হয়তো জায়গা থাকতে পারে। এখন ধরো একটা 50 তলা বিল্ডিং, হাইট হবে ধরো হচ্ছে 500 ফিট। এই 500 ফিট হাইটের নিচে এখানে পানির প্রেশার যেটা থাকবে, সেই প্রেশারে কল যেটা আছে সেই কল ভেঙে যাবে। কল এত প্রেশার নিতে পারে না। যদি ছোটখাটো বিল্ডিং এর কথা চিন্তা করো, আমাদের আশ্রমী বিল্ডিং এর কথা যদি চিন্তা করো, দেখবা নিচতলার যেসব কলগুলো আছে সেগুলা কি হ্যামারিং করে, দেখছো? পাইপটা যদি খোলো বা কলটা খোলো, মনে হয় যে পানি খুব প্রেশার আসতেছে এবং পানি আঘাত করতেছে, হ্যামারিং করতেছে। আওয়াজ শুনছো এরকম আসলে? নিচতলায় ক্যান্টিনে গিয়ে তোমরা কি করতে পারো, পাইপগুলো খুলে মানে কলগুলো খুলে নিতে পারো, দেখবা যে তখন কিরকম পানির প্রেশার আসে এবং বেশ ওয়াটার হ্যামারিং হয়, যার কারণে এই কলগুলা, এখানে যে কলগুলো থাকে এই কলগুলো নষ্ট হয়ে যায়। বেশিরভাগ কল, নিচতলার কলগুলো বেশিরভাগ দেখো নষ্ট হয়ে যাবে, কারণ কলগুলোর ক্যাপাসিটি থাকে না অতটা প্রেশার নেওয়ার। খুব ভালো মানের কল ইউজ করতে হবে, প্লাস্টিকের কল দিলে চলবে না। তো এখন এটা তো 9 তলার ক্ষেত্রে যদি এই অবস্থা, তাহলে চিন্তা করো 50 তলার ক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে এখানে কোনোভাবেই কোনো কল দ্বারাই এভাবে টিকানো সম্ভব না। সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমাকে এই পর্যন্তই আসলে আসতে পারি, তার নিচে আমি আসতে পারি না। তার নিচে আসার জন্য কোনো সলিউশন আছে তোমাদের কাছে? কোনো সলিউশন? স্যার একটা নির্দিষ্ট লেভেল পর স্যার ট্যাঙ্ক স্থাপন করা যায় না? হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। ইমতিয়াজ বলছে, রোল নাম্বার কত? 17। জি স্যার। আর আগে কে বলছো? শ্রমিকের রোল 19। রেগুলার তো সবই না? জি স্যার। স্যার এক্ষেত্রে আমরা যদি মানে একটা সার্টেন লেভেল পর পর প্রেসার ডিক্রিজিং ভালভ ইউজ করি, তাইলেও তো সেটা করা সম্ভব হওয়ার কথা। সেটা কন্ট্রোল করতে হবে, কিন্তু আসলে প্রেসার ডিক্রিজিং ভালভ আছে নাকি বা জানি না, বা কিভাবে প্রেসার ডিক্রিজ করে, প্রেসার বাড়ানোর সিস্টেম আছে জানি না। এটা আসলে অন্যভাবে করা যেতে পারে। দেখো, সেটা হচ্ছে আমি যদি ট্যাঙ্কটাকে নিচে নামাই নিয়ে আসি, তাই নিতে হয় যে আমি এবার এখানে একটা ফ্লোরে ট্যাঙ্ক দিলাম, সেখান থেকে এই ফ্লোর গুলা কভার করলাম, এই ফ্লোর। তো এই ট্যাঙ্কটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক। তার মানে অনেক সময় জায়গা থাকে না, তার জন্য ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক দেয়, যে একটা ট্যাঙ্ক দ্বারা কমপ্লিট করা সম্ভব না, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক দেয়। অনেক সময় এই কারণে ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক দিতে পারে। তো ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক দেওয়ার সাথে সাথে তুমি কি ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক যেখানে দিছো ঠিক সেই ফ্লোরেই কি তুমি পানি সাপ্লাই দিতে পারবা? না স্যার, উপরেরটা তাহলে থেকে ওইটা পর্যন্ত কভারেজ দেওয়া লাগবে। এটাও যে সাপ্লাই দিতে পারবা বলা যাচ্ছে না, এই ফ্লোরে যে সাপ্লাই দিতে পারবা বলা যাচ্ছে না, কারণ এখানে হাইটটুকু কম। হাইটটু যদি কম হয় তাহলে পানির প্রেশারও কি আসবে? কম আসবে। তো তোমাকে একটা নির্দিষ্ট পানির প্রেশার মেনটেন করতে হবে। সেই নির্দিষ্ট পানির প্রেশার মেনটেন করার জন্য যদি ট্যাঙ্কটাকে আরেকটু উপরে উঠাইতে হয়, তাহলে আরেকটু উপরে উঠাবে। তো কতটুকু উপরে উঠাইতে হবে এটা আমরা দেখব, এটাই আমাদের ডিজাইন আর কি। হ্যাঁ, সেটা। তো আমরা আপ ফিড জোন ডাউন ফিড জোন বুঝছি। এখানে একটা টেবল দেওয়া আছে, টেবলে একটা বেসিন চালানোর জন্য কতটুকু প্রেশার লাগবে, পানির প্রেশার কতটুকু লাগবে সেটা দেওয়া আছে। একটা ল্যাবরেটরি চালানোর জন্য পানির প্রেশার কতটুকু লাগবে।
কি মনে হয় একটা বেসিন চালাইতে যে প্রেসার লাগবে পানির, একটা শাওয়ার চালাইতে সেই একই প্রেসার লাগবে না বেশি কম লাগবে? বেশি লাগবে। যদি দেখো শাওয়ারে লাগতেছে কত পানির প্রেসার, শাওয়ারটা ভালোভাবে চালাইতে গেলে 12 প্রেসার লাগতেছে, 12 pH এর প্রেসার লাগতেছে। আচ্ছা, ফ্লো প্রেসারটা কি জিনিস সেটা যদি একটু খেয়াল করো। ফ্লো প্রেসার হচ্ছে ইজ দ্য প্রেসার ইন দ্য পাইপ এট দ্য এন্ট্রান্স অফ দ্য পার্টিকুলার ফিক্সার। তার মানে পার্টিকুলার ফিক্সারে ঢোকার আগ মুহূর্তে পানির প্রেসারটা কত সেটা বলতেছে ফ্লো প্রেসার। তার মানে একটা শাওয়ারে পানিটা ঢোকার আগ মুহূর্তে কত প্রেসার দরকার? 12। একটা ল্যাবরেটরিতে কত দরকার? 8। তেমনি ভাবে যদি চিন্তা করো একটা ফ্লাশ ট্যাঙ্ক, ফ্লাশ ট্যাঙ্কটা এখানে দেওয়া নাই, এখানে হবে হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক। এখানে ল্যাবরেটরি চালাইতে যেটা লাগে ফ্লাশ ট্যাঙ্ক চালাইতেও সেটা লাগে। তো এটা তোমরা একটু লিখে নিবা যে ল্যাবরেটরি বা ফ্লাশ ট্যাঙ্কের জন্য 8 psi লাগে। এখানে একটা ফ্লাশ ট্যাঙ্ক দেওয়া আছে, বাট এটা অন্য নরমাল ফ্লাশ ট্যাঙ্ক না, অন্য টাইপের ফ্লাশ ট্যাঙ্ক, তো এটা তোমরা ইউজ করবা না। তাহলে ফ্লাশ ট্যাঙ্কের জন্য কত লাগতেছে? 8। আর ফ্লাশ ভালভের জন্য কত লাগতেছে দেখো? 10 থেকে 20 psi প্রেসার লাগতেছে। এরকম ভাবে বিভিন্ন দেওয়া আছে। এবার দেখো গার্ডেন হোজ, গার্ডেনে যদি কেউ পানি দিতে চায় তাহলে কিন্তু অনেক বেশি প্রেসার লাগতেছে, কারণ গার্ডেনে পানিটা অনেক দূর নিয়ে যেতে হবে এবং প্রেসারে নিয়ে যেতে হবে পানিটা, তাহলে তার পানির প্রেসারটা বেশি লাগবে। আচ্ছা, এখন একটা ল্যাবরেটরি থেকে বা একটা বেসিন থেকে পার মিনিটে কত গ্যালন পানি বের হয় বা তার ডিমান্ডটা কত, সে একটা বিল্ডিং এর সাপ্লাই সিস্টেমে কতটুকু পানির ডিমান্ড ক্রিয়েট করে সেটা এখানে লেখা আছে। সে পানি চায় 3 গ্যালন পার মিনিট, এই হারে পানি চায়, এটাকে ফ্লো রেট বলতেছি। তো বাকি সব জিনিসের এখানে দেওয়া আছে। যেমন শাওয়ারের জন্য দেওয়া আছে 5 গ্যালন পার মিনিট, ফ্লাশ ভালভের জন্য দেওয়া আছে 15 থেকে 40 গ্যালন পার মিনিট, এই হারে ফ্লো রেট হতে হবে যদি ঠিকমতো ফ্লাশ ভালভটা চালাইতে হয়। আচ্ছা, এরপরে কি আছে? এই চারটা দেখছি আমরা। আচ্ছা, এরপরে বাকি জিনিস আমরা পরে দেখবো। আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। ম্যাথটা ম্যানুয়ালে করা নাই, তো আমরা একটা বই থেকে দেখব। বইয়ের এই স্ক্যান কপি দেখতে পাচ্ছ তোমরা এখন। তো ম্যাথটা যদি আমি দেখি, ম্যাথটা কি লেখা আছে সেটা যদি দেখো, একটা 25 তলা বিল্ডিং, তার প্রত্যেকটা তলা 10 ফিট থেকে 10 ফিট ফ্লোর টু ফ্লোর হাই। এটা একটা পাবলিক বিল্ডিং, আর পাবলিক মেইন পাইপ আসলে, হ্যাঁ, ওয়াশার যে পাইপ আর কি সেটা বোঝাচ্ছে, যে ওয়াশার পাইপ থেকে ওয়াশার পাইপে পানির প্রেসারটা আসতেছে কত? 50 psi। ওয়াশার পাইপে বা পাবলিক মেইন পাইপে পানির প্রেসার আসতেছে হচ্ছে 50 psi। আচ্ছা, এরপরে কি লেখা আছে যে প্রত্যেকটা তালায় কি ধরনের ফিক্সার আছে সেটা দেওয়া আছে। প্রত্যেকটা তালায় 3টা করে ওয়াটার ক্লোজেট আছে আর 2টা করে ল্যাবরেটরি আছে। 3টা করে ওয়াটার ক্লোজেট, 2টা করে ল্যাবরেটরি আছে প্রত্যেকটা তালায়। এখন এই ওয়াটার ক্লোজেট গুলা বিভিন্ন টাইপের হতে পারে, ফ্লাশ ভালভ হতে পারে, ফ্লাশ ট্যাঙ্ক হতে পারে। তো শুধুমাত্র উপরের 2 তালা, তার মানে 24 তালা এবং 25 তালা, এই 2টা বাদে বাকি সব জায়গায় হচ্ছে ফ্লাশ ভালভ। আর এই 2টাতে 24 তলা এবং 25 তলায় হচ্ছে শুধু ফ্লাশ ট্যাঙ্ক। আর একটা ফিক্সার বা একটা কল সর্বোচ্চ প্রেসার নিতে পারে কত? 50 psi। যে বলছিলাম যে একটা সর্বোচ্চ, একটা কলেরও একটা লিমিট থাকে, যে একটা কল সর্বোচ্চ 50 psi নিতে পারে, সেটা এখানে দেওয়া আছে। ওকে, এবার আমরা ম্যাথটা বইতে ব্যাখ্যা সহকারে করা আছে, হ্যাঁ, তো তোমরা ব্যাখ্যাও পড়বা, ব্যাখ্যা পড়লেই আসলে বুঝতে পারবে, ব্যাখ্যা পড়তেই হবে, নাহলে বুঝবা না। আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করব, তো যদি তারপরে না বুঝো তাহলে ওখানে লেখা আছে, লেখা দেখলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, তোমরা তো মনে হয় 2টা শীট পাশাপাশি দেখতে পাচ্ছ মনে হয়, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। এই ছবিটা দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, ওকে। এখানে ধরো এটা একটা 25 তলা বিল্ডিং, এই সেই 25 তলা বিল্ডিং, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে ওয়াশার পাইপ। ওয়াশার পাইপ থেকে আমরা এখানে একটা পাইপের মাধ্যমে
পানিটাকে হচ্ছে আমি একটা ট্যাঙ্কে রাখলাম, ট্যাঙ্কটা আঁকি না এখানে, ধরো ট্যাঙ্কে রাখলাম, সেই ট্যাঙ্ক থেকে পানিটাকে আমি হচ্ছে উপরের যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক সেখানে নিয়ে গেলাম। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে আমি পানিটা এই কয়টা ফ্লোরে সাপ্লাই করলাম, ধরে নাও কয়টা ফ্লোর আমি জানি না, এটাই ডিজাইন আসলে, এটাই বের করতে হবে তোমাকে যে কয়টা ট্যাঙ্ক কভার করতে পারবা। আর এখান থেকে আপফিট জোনের মাধ্যমে মানে ডিরেক্টলি পানির প্রেসারের মাধ্যমে, কোনো পাম্প টাম্প লাগবে না, এখানে যে পানির প্রেসার আছে সেই প্রেসারই কয়টা ফ্লোর কভার হবে সেটা দেখাচ্ছি। এটাকে বলে আপফিট জোন, গোলাপি কালারটা, আর নীল কালারটা সেটা হচ্ছে ডাউনফিট জোন। এখানে একটা গোল জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াটার মিটার, পানি কতটুকু ইউজ হচ্ছে সেটা রেকর্ড করার জন্য একটা ওয়াটার মিটার। আচ্ছা, তো এখানে যে পাইপটা দেখতে পেলে, এই যে পাইপ, এটা বলে পাবলিক মেইন বা ডিস্ট্রিবিউশন পাইপ, যেটা ওয়াসার পাইপ যেটাকে বলতেছি, এটা পাবলিক মেইন বলে। এখান থেকে যে পাইপের মাধ্যমে পুরো বিল্ডিং এ পানি যাচ্ছে সেই পাইপটাকে বলি হচ্ছে আমরা সার্ভিস মেইন। দুইটা একটু পার্থক্য, হ্যাঁ, এটা পাবলিক মেইন বলে আর এটাকে বলে সার্ভিস মেইন, সার্ভিস মেইন পাইপ। ওকে, তো আমরা শুরু করি। প্রথম আমরা শুরু করব যে এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা কতটুকু দেওয়া উপরে উঠানো উচিত, মানে এখান থেকে কতটুকু উপরে উঠানো উচিত ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা, সেটা। আচ্ছা, এটা ধরো 25 তলা, 25 তলায় আমাদের কি কি যেন জিনিস ছিল, ফ্ল্যাশ ট্যাঙ্ক ছিল না ফ্ল্যাশ ভালভ ছিল? 25 তলায় ফ্ল্যাশ, ভালভ ছিল স্যার, না না না, ফ্ল্যাশ ট্যাঙ্ক ছিল। ফ্লাশ ট্যাঙ্ক ছিল স্যার 25 তলায়। হ্যাঁ, 24 এবং 25 তলায় ফ্ল্যাশ ট্যাঙ্ক, বাকি সব জায়গায় হচ্ছে ফ্ল্যাশ ভালভ। তো এখানে একটা ধরো ফ্ল্যাশ ট্যাঙ্ক আছে, আরো আছে কি ল্যাবরেটরি মানে বেসিন আছে, ধরো এটা হচ্ছে একটা বেসিন। ওকে, তো এখন ফ্ল্যাশ ল্যাবরেটরি চালানোর জন্য কত প্রেসার লাগবে, এটা আমরা কিন্তু একটু আগে একটা দেখছিলাম, চার্ট দেখছিলাম। সেই চার্টে যদি চলে যাই, ল্যাবরেটরি চালানোর জন্য লাগবে 8 psi প্রেসার, আর ফ্ল্যাশ ট্যাঙ্ক চালানোর জন্য লাগবে 8 psi প্রেসার। বা ধরো আমি এখন বললাম যে ফ্ল্যাশ ট্যাঙ্কের জন্য লাগবে ধরো 12, আর ল্যাবরেটরির জন্য লাগবে 8। তো তুমি দুইটার মধ্যে কোনটা স্যাটিসফাই করলে দুইটাই স্যাটিসফাই হবে? 12 স্যাটিসফাই করলে 2 স্যাটিসফাই হবে। 12 স্যাটিসফাই করলে, তার মানে তুমি যদি ফ্ল্যাশ ট্যাঙ্ক চালাইতে পারো তাহলে ল্যাবরেটরিও চলবে। ওকে, আপাতত এখন যেহেতু আমাদের এখানে দুইটাই হচ্ছে 8, তাহলে আমাদের তো আর এটা করা ধরার চিন্তা নেই, বাট সবসময় নাও থাকতে পারে, সেজন্য বললাম। আচ্ছা, তো আমি এখানে দেখলাম দুইটার জন্যই ক্যাপাসিটি হচ্ছে, প্রেসার ডিমান্ড হচ্ছে 8 psi প্রেসার লাগবে। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় 8 psi প্রেসার লাগলে এই হাইটটা যতটুকু উপরে উঠানো উচিত ছিল ট্যাঙ্কটা, আর 12 psi লাগলে তার চেয়ে উপরে উঠানো উচিত, না একই লেভেলে রাখলে হবে, না নিচে রাখলেও চলবে, কোনটা? 8 psi এর জন্য ধরো 10 ফিট উচ্চতা রাখলাম, 12 psi মেনটেন করার জন্য কি 10 ফিট উচ্চতা রাখলে চলবে? উপরে উঠাতে হবে স্যার। না স্যার, উপরে উঠাইতে হবে, আরো উপরে ডিসটেন্স উঠাইতে বাড়াইতে হবে। হবে, আরো উপরে উঠাইতে হবে ট্যাঙ্কটা। তো আমি কতটুকু উপরে উঠাবো সেটাই বের করতে হবে। তো দেখি সেটা কিভাবে বের করছি। এখানে দেখো লেখছে হোয়ার টু প্লেস ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তো এখানে ফ্ল্যাশ ট্যাঙ্ক চালাইতে গেলে কতটুকু উপরে উঠা লাগে দেখো, 18.4। কিভাবে বের করতে পরে আসি, 18.4 উচ্চতায় লাগে যদি ফ্ল্যাশ ট্যাঙ্ক এখানে থাকে। আর যদি ফ্ল্যাশ ভালভ থাকে, এখানে যদি ফ্ল্যাশ ভালভ ট্যাঙ্ক না দিয়া ফ্ল্যাশ ভালভ দিতাম, ফ্ল্যাশ ভালভ চালাইতে কত পিএসআই লাগে দেখো, ফ্ল্যাশ ভালভ চালাইতে 10 থেকে 20 পিএসআই লাগে। তো আমরা একটা অ্যাভারেজ মান নেই, অ্যাভারেজ মান হচ্ছে 15। তো 15 পিএসআই ফ্ল্যাশ ভালভ যদি চালাইতে হয় তাহলে তাকে উচ্চতা রাখতে হবে, কত উচ্চতা রাখতে হবে? 35 ফিট উচ্চতা রাখতে হবে। তাহলে বলো কোনটা বেটার? উপরতলায় ফ্ল্যাশ ভালভ ইউজ না করে ফ্ল্যাশ ট্যাঙ্ক ইউজ করলো কেন, বুঝতে পারছো? সব ফ্লোরে ফ্ল্যাশ ভালভ, উপরের ফ্লোরে ফ্ল্যাশ ট্যাঙ্ক ইউজ করছে কেন, বুঝতে পারছো?
জি স্যার বুঝতে পেরেছি। কারণ কিন্তু আমার উপরে এটা ফ্লাশ ভালভ ইউজ করলে 35 ফিট উচ্চতা দিতে হবে, আর ফ্লাশ ট্যাঙ্ক ইউজ করলে 18 ফিট উচ্চতা দিলেই চলবে। তার মানে দেখো, যদি বেশি উপরে উঠাইতে চাই তাহলে আমার খরচ কি বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার খরচ। এবং তাও আমার আবার হচ্ছে ঝামেলা আছে যে ট্যাঙ্কটা যদি এদিক ওদিক সরে যায় ল্যাটারাল লোডে, হ্যাঁ, একটা সেফটির ব্যাপারও আছে। তো এই কারণে তোমরা দেখলা যে ফ্লাশ ট্যাঙ্ক কেন উপরের তলায় রাখছে, আর বাকি সব জায়গায় ফ্লাশ ভালভ, কিন্তু উপরের তলায় ফ্লাশ ট্যাঙ্ক ইউজ করছে। ওকে, তাহলে আমি যেহেতু আমাদের এখানে যে ডাটা, এখানে কম্পেয়ার করে দেখাইছে আর কি, এটা তো বই, তো সেটা হয়তো বিভিন্ন জিনিস বোঝাচ্ছে, এই কারণে বিভিন্ন ডাটা দিয়ে লিখতেছে। তো তুমি তোমার যেটা ইউজ করবা, তোমার এখানে ফ্লাশ ট্যাঙ্ক ছিল, তো তুমি ফ্লাশ ট্যাঙ্কের জন্য 18 ফিট উচ্চতা রাখলেই চলবে। তো আমরা 18 ফিট উচ্চতা থেকে একটু বেশি উচ্চতা রাখলাম। আমরা কতটুকু উচ্চতা রাখলাম? আমরা 24 ফিট উচ্চতা রাখলাম। এটা কোথায় বলা আছে দেখি। এখানে একটা ছবি আঁকা আছে, এই ছবিতে দেওয়া আছে ফ্লাশ ট্যাঙ্কটা 24 ফিট উচ্চতা রাখছে। 18 ফিট উচ্চতা রাখলেই চলতো, বাট একটু বেশি উচ্চতা রাখছে। আচ্ছা, তো আমার একটা পার্ট প্রথমে হয়ে গেল। হোয়াইট ওয়াটার ট্যাঙ্কটা কোথায় বসাবো? একটা মিনিট। আচ্ছা, ওকে, এবার আসি। নেক্সট আমাদের কাজ হচ্ছে যে এই আপফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার হবে, ডাউনফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার করতে পারবো সেটা বের করা, এবং এরকম ডাউনফিট জোন কয়টা লাগবে সেটা বের করা, পুরো 25 তলা কভার করার জন্য। তো এটাকে বলা হচ্ছে জোনিং করা। হ্যাঁ, জোনিং ক্যালকুলেশন, জোনিং করা, যে তুমি জোনটা কত থেকে কত তলা পর্যন্ত দিবা সেটা। আচ্ছা, ওই জিনিসটা তো দেখাই না, কিন্তু ভুলে গেছি যে এইটা কিভাবে বের করলে, যে সূত্রটা দিয়ে যে 18 ফিট কিভাবে বের করলো। সূত্র হচ্ছে পানির প্রেসারের সূত্র, স্ট্যাটিক হাইটের সূত্র কি? পানির স্ট্যাটিক হাইটের সূত্র হচ্ছে এইচ রো জি, তোমরা জানো এটা, এইচ রো জি, যেটাকে সংক্ষেপে লেখা যেতে পারে গামা এইচ ও লেখা যেতে পারে, যেটাকে এখানে আরেকটু সংক্ষেপে করছে, যেখানে লেখছে পি ইকুয়ালস টু, ওই সূত্রটাকে একটু মডিফাই করে করছে 0.434 এইচ। এই সূত্রটাকে মডিফাই করে লিখছে এভাবে। কেন মডিফাই করে লিখছে? কারণ হচ্ছে যে এইচ এর মান, এখানে যদি তুমি পি এর মানটা মানে প্রেসারটা যদি পিএসআই তে বসাও, তাহলে এইচটা পাবা ডিরেক্টলি ফিটে পাবো। এইভাবে সূত্রটা এই কারণে একটু মডিফাই করে নিয়েছি, মানে কনভার্টটা আগেই করে নিয়েছি, পরে আর কনভার্ট করার দরকার নেই। এটা যদি পিএসআই তে বসাও এটা ফিটে পাবা, এটা ফিটে বসলে এটা পিএসআই তে পাবা, সেটা। তো আমাদের এখানে প্রেসার মেনটেন করতে হতো কত ফ্লাশ ট্যাঙ্কের জন্য? 8। তাহলে আমি এখানে বসাই দিলাম মান 8। তাহলে কি আমি এইচ বের করতে পারবো? তাহলে কত হবে? 8/0.434, সেটাই করছে, 8/0.434 করলে 18.4 আসতেছে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার আসি হচ্ছে আপফিট জোনটা ক্যালকুলেশন করব। আপফিট জোনটায় এখানে যে প্রেসারটা আছে, আচ্ছা তার আগে মনে হয় একটু বাকি আছে, দেখি। ও না, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে এটা হচ্ছে পাবলিক মেইন। পাবলিক মেইনে যে প্রেসার আছে সেই প্রেসারই তো পানিটা হচ্ছে কয়েকতলা কাভার হওয়ার কথা। তো কয়তলা কাভার হবে সেটা আমি বের করব। আচ্ছা, তো
ধরো এখানে যে কোনো একটা ফ্লোরে, এখানকার ফ্লোর গুলায় ফ্লাশ ট্যাঙ্ক আছে না ফ্লাশ ভালভ আছে? এখানকার ফ্লোর গুলো কি আছে? এটা ছিল ফ্লাশ ট্যাঙ্ক, বাকি সব ফ্লোরে ছিল কি ফ্লাশ ভালভ। বাকি ফ্লাশ ভালভ স্যার, বাকি হ্যাঁ, সবগুলো ফ্লাশ ভালভ আছে আর ল্যাবরেটরি তো আছে, এখানেও নিচের গুলাই আছে। Okay. এবার বলো, আমি যদি উপর তলায়, আচ্ছা বলো তো পানির প্রেসার কোথায় বেশি হবে, এখানে বেশি হবে না এখানে বেশি হবে? কোন দুইখানে বললেন স্যার? আচ্ছা, পানি যত উপরে উঠাবো তত পানির প্রেসার কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে স্যার, যেহেতু আমরা হচ্ছে নিচ থেকে আপফিট দিচ্ছি। ওকে, একটা মিনিট ফোন আসছে। আচ্ছা হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে পানিটা নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে পানির প্রেসার কি হবে, আস্তে আস্তে কমবে তাই না? তাহলে সবচেয়ে পানির প্রেসার স্যার কোথায় কমতে কম থাকবে, থাকবে? সবচেয়ে টপ ফ্লোর উপরের যেখানে ফ্লোরে। হচ্ছে আপফিট দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমি যদি সবচেয়ে টপ ফ্লোরটাকে স্যাটিসফাই করতে পারি, তাহলে তার নিচের ফ্লোর নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? না স্যার। না স্যার। নাই। আচ্ছা, তাহলে আমি শুধু সর্বোচ্চ কত ফ্লোর পর্যন্ত আমি এটাকে মেনটেন করতে পারবো সেটা আমার বের করতে হবে, তাহলে বাকিগুলো নিচের গুলো ফিল আপ হবে। আচ্ছা, এবার আসি, তাহলে এই পানি যত উপরে উঠবে তত প্রেসারটা কমবে। তো এখানে একটা প্রেসার ছিল, এই প্রেসারটা ইকুয়ালস টু কি হতে হবে? এই প্রেসারটা কাকে কাকে সাপ্লাই দিতে হবে? সার্ভিস ওয়াটার মিটার কিছু প্রেসার নিয়ে যাবে, প্রেসার লস করাবে আর কি। এখানে যে 50 ছিল সেই 50-এর ওয়াটার মিটার কিছু নেবে। তারপরে এখানে যে পাইপ আছে, সার্ভিস পাইপ বা অন্যান্য পাইপ, সেই পাইপে কিছুটা ফ্রিকশন লস হবে। তো এই লস গুলাকে আমরা এখানে পি দ্বারা দেখাচ্ছি, এখানে যদি দেখো পি। আর পানিটা যত উপরে উঠাবো তত 0.434 করে কমবে, তাহলে এটাও তো লস, তাহলে এটাকে আমি রাখলাম ডান পাশে, 0.434 আকারে কমতেছে। আর হচ্ছে কি এখানে ফ্লাশ ট্যাঙ্ক বা সরি ফ্লাশ ভালভ বা হচ্ছে ল্যাবরেটরি চালানোর জন্য ফিক্সারের একটা প্রেসার দরকার। যেমন আমাদের ফ্লাশ ভালভের জন্য কত প্রেসার দরকার? 15। তো এই ফিক্সার প্রেসারটাকে বলতেছে হচ্ছে এফ। তাহলে এইগুলা হচ্ছে তার লস ঘটাচ্ছে, মানে এগুলা হচ্ছে প্রেসার নিচ্ছে, আর এখানে টোটাল হচ্ছে ওয়াশার প্রেসার ছিল কত? 50। তো আমরা যদি এবার সূত্রটা দেখি তাহলে, যে এখানে পি এর মানটা আমরা জানি 50, এই যে 50 সার্ভিস মেইন, আসলে পাবলিক মেইনের যে 50টা সেটা। ওকে, না পাবলিক মেইন না, ভুল বলছি, সার্ভিস মেইন, তার মানে এই পাইপেরটা। আচ্ছা, এখন তাহলে এই পাইপ আর এই পাইপেরটা সেম প্রেসার কেন বললো, এটা একটু যদি খেয়াল করে দেখো, এখানে আসলে বলছে যে এটাকে বলতেছি আমরা হচ্ছে পাবলিক মেইন, আর এই পাইপটাকে বলতেছি আমরা হচ্ছে সার্ভিস মেইন।
তাহলে এইটা এবং এইটা যেটা খুব কাছাকাছি, তো লস হবে কিছুটা, বা ধরে নিলাম খুব লস কম হবে, তাহলে এটাও 50, এটাও প্রেসার আছে 50, এটাই ধরে নিলাম। তাহলে এবার যদি আমি আসি, তাহলে এইটা আমি সার্ভিস মেইনের প্রেসার আমি জানি 50, 0.434 এইচ আমি জানি না, ফিক্সার প্রেসার আমি জানি। এখানে কি চালাইতে হবে আমাকে, ফ্লাশ ভালভের জন্য কত প্রেসার লাগে, 15। 15। তাহলে বাকি আমার যদি শুধু এই মানটা আমি জানি, এই পি এর মানটা, এই পিটা কোনটা, এই পিটা হচ্ছে এই যে ওয়াটার মিটার আছে সেখানে কত লস হচ্ছে, আর এই যে পাইপের ফ্রিকশনে কতটা লস হচ্ছে সেটা। তো পাইপের ফ্রিকশনে কতটা লস হচ্ছে সেটা আমি বের করতে পারতেছি না এখন, কারণ আমি পাইপের সাইজ জানি না। তাহলে পাইপের ফ্রিকশনের এই জিনিসটা আমি অ্যাজিউম করে নিলাম। পাইপের ফ্রিকশন আমি ধরে নিলাম হচ্ছে 5। আর একটা লস আসতেছে কোথায়, সেটা হচ্ছে ওয়াটার মিটার। ওয়াটার মিটারের লসটা কত, ওয়াটার মিটারের লসটা আসলে বের করতে হবে। তো সেটা বের করার জন্য ধরো আমি সেটা বের করছি হচ্ছে, দেখো এখানে 50 বসাইছি আমি, তারপর হচ্ছে এখানে 15 বসাইছি, ওই সূত্রটাই যদি দেখো 50, তারপরে 15, 50, 15, এইচ এর মান জানি না। আর এইখানে যে ওয়াটার মিটার এবং হচ্ছে পাইপের ফ্রিকশন লস, তার ভিতরে ওয়াটার মিটারেরটা আমি বের করছি 3.5। কিভাবে বের করছি পরে বলতেছি। আর এইটা হচ্ছে 5 ধরে নিছি, অ্যাজিউম করছি পাইপের ফ্রিকশন ধরে নিছি 5। তাহলে এটা মান বসাই দিলে আমি এইচ এর মানটা পেয়ে যাব সব। এইচ মানে হচ্ছে পাইলাম 61 ফিট। 61 ফিট কোথা থেকে বলতো, সেটা কি নিচতলা থেকে না নিচতলার আরো নিচ থেকে? নিচতলার নিচ থেকে স্যার। আরো নিচ থেকে। তার মানে এতটুকু কত, সেটা আমি ধরে নিলাম যে এতটুকু ধরে নিলাম যে মাটির নিচে পাইপটা আছে আরো 10 ফিট। তাহলে উপরে কত ফিট বাকি থাকে, নিচতলায় যদি 10 ফিট দিয়ে দেই, সরি এই মাটির নিচে 10 ফিট আছে, তাহলে বাকি আর উপরে কয় ফিট আছে টোটাল? নিচে 10 ফিট আছে, হ্যাঁ, নিচে আমি ধরে নিলাম যে এটা গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে এই যে গ্রাউন্ড লেভেল 51 হচ্ছে ফিট এইটা। আছে স্যার। আর নিচে হচ্ছে আমি দিলাম হচ্ছে 10 ফিট, তাহলে উপরে আছে 51 ফিট। 51 ফিট যদি হয়, 51 ফিট পর্যন্ত আমি পানি সাপ্লাই দিতে পারবো। তাহলে কয়টা ফ্লোর তাহলে কভার করতে পারবো, যদি এক একটা ফ্লোর 10 ফিট করে হয়? সর্বোচ্চ আমি, 5টা। হ্যাঁ সর্বোচ্চ আমি হচ্ছে 50 ফিট পর্যন্ত পানিটা তুলতে পারবো আপ ফিট জোনের মাধ্যমে। তাহলে আমাকে বের করতে হবে কয়টা ফ্লোর কভার হচ্ছে। তাহলে কয়টা ফ্লোর কভার হবে, তাহলে এক একটা ফ্লোর যদি 10 ফিট করে হয় তাহলে কয়টা ফ্লোর হবে, 5টা ফ্লোর। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার আপ ফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার হচ্ছে, 5টা। তো তোমরা যদি এটা ছবিতে দেখতে চাও, এখানে দেখো ছবিটা, এই ছবিটা এখানে দেখো আপ ফিট জোন হচ্ছে এটা, এভাবে দেখাইছি। কয়টা ফ্লোর কভার করছে দেখবা, 5টা ফ্লোর কভার করছে। তোমাদের এই ছবিটা আঁকতে হবে পরে, হ্যাঁ আপাতত আস্তে আস্তে বুঝো। তারপর এর টোটাল 25 তলা আঁকছে, 25 তলায় দেখাইছে যে একটা 8 ফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার করছে, কয়টা ফ্লোর, 5টা ফ্লোর কভার করছে। আচ্ছা, এবার আসি, এখানে একটা জিনিস এখনো দেখাই নাই, সেটা হচ্ছে যে এই যে 3.5, 3.5টা কিভাবে পাইছি। 3.5টা কি ছিল, এটা আমাকে রোল নাম্বার 24 বলো। রোল নাম্বার 24। রোল নাম্বার 24। জি স্যার। হ্যাঁ, এই 3.5 যে জিনিসটা, এই 3.5টা কিসের মান, একটু আগে বলছি আমি। স্যার প্রেসার। কিসের প্রেসার, কোথাকার? আচ্ছা বাকিরা বলো তো 3.5টা কি ছিল? স্যার ওয়াটার মিটারের জন্য যেটা। ওয়াটার মিটারের লস, তাই না? ওয়াটার মিটারে 3.5, জি এই স্যার। যে ওয়াটার মিটারটা দেখতে পাচ্ছ সেখানে 3.5 পিএসআই তার প্রেসার লাগবে ওয়াটার মিটারকে নিজে চলতে গেলে। তাহলে নিজে চলতে গেলে ওয়াটার মিটারকে 3.5 প্রেসার লাগবে। এটা কোথা থেকে পাইছি সেটা আমরা দেখবো।
মনোযোগ দাও, হ্যাঁ, রোল নাম্বার 24 বা সবাই মনোযোগ দাও, আমি কিন্তু মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করবো। ওকে, আচ্ছা, তো 3.5 কিভাবে পাইছি সেটা যদি দেখি, 3.5টা পাওয়ার জন্য আমাকে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি ধরো ধরো এই ওয়াটার মিটারটা যে কোম্পানি, সেই কোম্পানি একটা গ্রাফ দিয়ে দিছে। ধরো কি গ্রাফ দিছে, যে ডিক্স টাইপ মিটারের জন্য, ডিক্স টাইপ ওয়াটার মিটারের জন্য প্রেসার লসটা কত হয় সেটা একটা গ্রাফ দিয়ে দিছে। সেই গ্রাফে আমার প্রেসার লসটা বের করার জন্য কি কি মান লাগবে, আমার মান লাগবে হচ্ছে ফ্লো, আর মান লাগবে হচ্ছে প্রেসার লস। প্রেসার লস তো আমরা বের করব, ফ্লো মানটা লাগবে, আর হচ্ছে কোন পাইপ ইউজ করতেছি। এই যে ওয়াটার মিটারটা যে পাইপে লাগাইছি এটা হচ্ছে সার্ভিস পাইপ, তো এই সার্ভিস পাইপের ডায়ামিটারটা কত সেটা আমার জানতে হবে। ধরে নাও সার্ভিস পাইপের ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চির জন্য এই দাগটা, 3 ইঞ্চির জন্য এইটা, 5 ইঞ্চির জন্য এইটা, 6 ইঞ্চির জন্য এইটা। তা আমার পাইপটা ধরে নাও 4 ইঞ্চি, কিভাবে 4 ইঞ্চি আসছে একটু পরে বলি। ধরে নাও 4 ইঞ্চি এই পাইপটা, তো এই পাইপটা যদি 4 ইঞ্চি হয় তাহলে আমার এবার বের করতে হবে শুধু ফ্লো, ফ্লোটা কত আছে, এই পাইপ দ্বারা টোটাল কত পানির ফ্লো আছে, এই পাইপ দ্বারা টোটাল কত পানি যাবে বিল্ডিং এ সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, কি সেটা, আমাদের টোটাল পানির ডিমান্ডটা কত সেটা বের করতে হবে, টোটাল বিল্ডিং এর কত পানির ডিমান্ড, সেই পানিটাই তো এই পাইপ দিয়ে যাবে। তো সেটা কিভাবে বের করব, তার জন্য আমাকে টোটাল ফিক্সার ইউনিট বের করতে হবে। টোটাল ফিক্সার ইউনিট আমরা একটা একটা তালা করে আসি। আমাদের নরমাল যেসব তালা, সেই তালায় ছিল 3টা ওয়াটার ক্লোজেট ছিল আর 2টা ফ্লাশ ভালভ ছিল, সরি ভুল বলতেছি, দাঁড়াও, 3টা ওয়াটার ক্লোজেট ছিল আর 2টা ল্যাভেটরি ছিল। 3টা ওয়াটার ক্লোজেটই হচ্ছে ফ্লাশ ভালভ টাইপের এই সব জায়গায়, নট 24 তলা 25 তলা, বাকি যে সব 1 তলা থেকে 23 তলা পর্যন্ত আছে ফ্লাশ ভালভ। ফ্লাশ ভালভের জন্য ফিক্সার ইউনিট কত দেখো তো, পাবলিক বিল্ডিং ফ্লাশ ভালভের জন্য কত ফিক্সার ইউনিট, 10। 10। তাহলে আমার টোটাল কয়টা ফ্লাশ ভালভ আছে এখানে, 3টা ওয়াটার ক্লোজেট আছে, তাহলে 3 দশা 30। ল্যাভেটরি কয়টা আছে এখানে, প্রত্যেক তলায় 2টা, তাহলে ল্যাভেটরির জন্য ফিক্সার ইউনিটটা কত, ল্যাভেটরির জন্য পাবলিক বিল্ডিং এ ফিক্সার ইউনিট হচ্ছে কত, 2। তাহলে 2টা ল্যাভেটরির জন্য কত হবে, 2 দ্বিগুণা 4, তাহলে একটা তালায় কত আসতেছে, 34। এগুলো হচ্ছে টিপিক্যাল ফ্লোর, মানে 1 তলা থেকে 23 তলায় 34 করে আছে। 24 তলা এবং 25 তলায় পার্থক্য হচ্ছে সেখানে ফ্লাশ ট্যাঙ্ক আছে, ফ্লাশ ট্যাঙ্ক আছে, ল্যাভেটরি 2টা আছে, 2 দ্বিগুণা 4, ঠিক আছে। ফ্লাশ ট্যাঙ্কের জন্য ফিক্সার ইউনিট যদি দেখো, ফ্লাশ ট্যাঙ্কের জন্য ফিক্সার ইউনিট হচ্ছে কত, 5। তাহলে ফ্লাশ ট্যাঙ্কের জন্য ফিক্সার ইউনিট যদি 5 হয় তাহলে 3টা ফিক্সার আছে, 3 5 15, তাহলে 24 তলা এবং 25 তলায় আসতেছে 19 করে, আর বাকি সবগুলো আসতেছে কত করে, 34 করে। তাহলে টোটাল 23টা তালায় আসতেছে 34 করে, আর 2টা তালায় আসতেছে হচ্ছে 19 করে। তাহলে টোটাল 25 তালায় ফিক্সার ইউনিট কত আসতেছে, 820। টোটাল ফিক্সার ইউনিট আসতেছে 820। এই 820 পানি তো সার্ভিস পাইপ দিয়ে যাবে, তাই তো নাকি, না অন্য কোথাও দিয়ে যাওয়ার অপশন আছে? এই 820 পানি সার্ভিস পাইপ দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে? না স্যার। আচ্ছা, তো এই 820 ফিক্সার ইউনিট থেকে আমি ডিমান্ডটা বের করব। ডিমান্ডটা বের করার জন্য এখানে একটা কার্ভ দেওয়া আছে, এই যে কার্ভটা দেওয়া আছে দেখো, একদিকে দেওয়া আছে হচ্ছে ফিক্সার ইউনিট আর একদিকে দেওয়া আছে ডিমান্ড। তো তোমার ফিক্সার ইউনিট কত যেন ছিল, 820। তার মানে তুমি এখান থেকে যাবা, গিয়ে এদিকে মানটা পিক করবা, কত মান আসছে, এটাই হচ্ছে তোমার ফলো ডিমান্ড পেয়ে গেল। এখন এদিক থেকে গেলে দেখতে পাচ্ছি যে 2টা কার্ভ, 1 নাম্বার কার্ভ 2 নাম্বার কার্ভ, আর এখানে আবার একটা কার্ভ। কারণটা হচ্ছে কি, যে যদি তোমার সিস্টেমে বেশিরভাগ জিনিস ফ্লাশ ভালভ হয় তাহলে 1 নাম্বার কার্ভ ইউজ করো, আর যদি তোমার সিস্টেমে বেশিরভাগ ফিক্সার ফ্লাশ ট্যাঙ্ক টাইপের হয় তাহলে 2 নাম্বার কার্ভ ইউজ করো। এই কার্ভটা ম্যানুয়ালে আরেকটু সুন্দরভাবে দেওয়া আছে, তো তোমরা ম্যানুয়ালের কার্ভগুলো ইউজ করবা, পরিষ্কারভাবে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ
একই কার্ভ। তাহলে আমি কি করব, 820 থেকে যাব, এটা 500 যদি হয় 600 700 800, এখান থেকে যাব। এখান থেকে যদি যাই, এদিকে গেলে আমরা 1 নাম্বার কার্ভ ইউজ করবো না 2 নাম্বার কার্ভ ইউজ করবো বলো তো? স্যার 1 নাম্বার। 1 নাম্বার, কারণ আমাদের 23টা ফ্লোরেই আছে ফ্ল্যাশ ভালভ, আর 2টা ফ্লোরে আছে কি ফ্ল্যাশ ট্যাঙ্ক। তাহলে বেশি আছে কোনটা, ফ্ল্যাশ ভালভ। তাহলে ফ্ল্যাশ ভালভের জন্য কোন কার্ভ? স্যার 1 নাম্বার কার্ভ। 1 নাম্বার কার্ভ। তাহলে আমি মানটা এখান থেকে পিক করব, মানটা দেখবা পিক করছে তারা 184, এখানে মানটা পিক করছে 184। সেটা যদি দেখি, এই যে ফিক্সড ইউনিট ক্যালকুলেশন করছিলাম 820 ফিক্সড ইউনিট পাইছি, তার জন্য তারা গ্রাফ থেকে ডিমান্ড পাইছে কত, 184 ডিমান্ড পাইছে। তার মানে আমি এবার এই গ্রাফে যেখানে যে ডিমান্ডটা বের করতে চাইতাম, যে ডিমান্ডটা আমার বের করলে আমি পাইতাম, সেই ডিমান্ডটা আমি এখন পেয়ে গেছি। ডিমান্ডটা কত, 184 ডিমান্ড পাইছে। তো এখান থেকে যদি আমি এদিকে যাই, তাহলে মানটা পাবা হচ্ছে দেখবা 3.5, এই সেই 3.5 ওয়াটার মিটারের লস। এখন কথা হচ্ছে তোমাদের এখানে যে অনেকগুলা কার্ভ আছে, 3 ইঞ্চি কার্ভ আছে, 4 ইঞ্চি কার্ভ আছে। তো তুমি 3 ইঞ্চি 4 ইঞ্চি এই বা 5 ইঞ্চি 6 ইঞ্চি অনেকগুলো কার্ভ আছে, কোন কার্ভটা যাবা? আমি বলছিলাম যে আমাদের কার্ভটা আমরা ইউজ করছি 4 ইঞ্চি। কারণটা কি, আমাদের পাইপ হচ্ছে এই যে সার্ভিস পাইপটা 4 ইঞ্চি আমরা ধরে নিয়েছি। তো 4 ইঞ্চিটা ধরছি কিভাবে সেটা যদি দেখি, এবার 4 ইঞ্চিটা চুজ করছি কিভাবে, যে এই পাইপটা 4 ইঞ্চি কিভাবে চুজ করলাম, সেই কথাটা এখানে লেখা আছে। তো আমি যদি বুঝাই দিই সেটা দেখো, আমরা 4 ইঞ্চি পাইপ চুজ করছি। কেন 4 ইঞ্চি পাইপ চুজ করছি? সার্ভিস পাইপটা 4 ইঞ্চি পাইপ কেন চুজ করছি, 3 ইঞ্চি কেন চুজ করি না? এখানে একটা কার্ভ দেওয়া আছে, দেখো নতুন আরেকটা কার্ভ, যেটার এই কার্ভটা হচ্ছে মাইল্ড স্টিল পাইপের জন্য। যেমন মাইল্ড স্টিল পাইপের সারফেসটা অমসৃণ হয়, তো এই জন্য ফেয়ারলি রাফ কার্ভ আছে। আর একটা কার্ভ আছে দেখো তার পাশেই, এটা হচ্ছে স্মুথ পাইপ। তার মানে তোমার পাইপ যদি স্মুথ হয় তাহলে এই কার্ভ ইউজ করো, তোমার পাইপ যদি রাফ হয় তাহলে এই কার্ভ ইউজ করো। তো আমাদের সার্ভিস পাইপটা নরমালি আমরা হচ্ছে স্টিলের ইউজ করে থাকি, বা এখানে স্টিলের ইউজ করছে। তো সেক্ষেত্রে আমরা এই কার্ভটা নিব। এই কার্ভে আমি আমার ডিমান্ডটা জানো, টোটাল ডিমান্ড সার্ভিস পাইপের ডিমান্ডটা কত ছিল, 184 জিপিএম। তো 184 জিপিএম কোথায়, এখানে হচ্ছে ফ্লো রেট আছে এই এক্সিস বরাবর, তাহলে 184 তে যাব। দেখো 184 তে এখান থেকে একটা দাগ টানা আছে, এখান থেকে যদি দাগটা টানি আমি, তাহলে দেখো দাগটা সোজা করে টানা হয় না, এভাবে যাবে আর কি। ধরো ওকে, গেল, দাগটা টানলাম। তাহলে আমি 3 ইঞ্চি, এখানে দেখো একটু, এইটা হচ্ছে 2 ইঞ্চির, কিছু বলবা কেউ? এটা হচ্ছে 2 ইঞ্চির হচ্ছে লাইন। একজনের মনে হয় আনমিউট অবস্থায় আছে, এটা মিউট করো। একজন হচ্ছে এটা হচ্ছে 2 ইঞ্চির পাইপ, 2 ইঞ্চি পাইপের জন্য এই দাগটা। এটা হচ্ছে 2.5 ইঞ্চি পাইপের জন্য এই দাগ। এটা হচ্ছে 3 ইঞ্চি পাইপের জন্য দাগ। এটা হচ্ছে 3.5 ইঞ্চির জন্য দাগ, আর এটা হচ্ছে 4 ইঞ্চির জন্য দাগ। আর এই বরাবর এইগুলো হচ্ছে ডায়ামিটারের দাগ, হ্যাঁ। আর এই বরাবর যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো হচ্ছে ভেলোসিটির দাগ, হ্যাঁ। তো এটা আমাদের দরকার নেই এতটা, আমাদের দরকার হচ্ছে মেইনলি ডায়ামিটারের দাগটা। তো দেখো তো এটা কোন পায়ে দাগটাকে সেট করতেছে। আমি যদি 3 ইঞ্চি পাইপ নেই, আর আমি যদি হচ্ছে 4 ইঞ্চি পাইপ নেই, তাহলে 3 ইঞ্চি থেকে যদি নিচে আসি তাহলে প্রেসার লস কত পাচ্ছি, আর 4 ইঞ্চি থেকে যদি নিচে আসি প্রেসার লস কত পাচ্ছি। দেখো কত কত পাচ্ছি, একটা পাচ্ছি 1, আর একটা পাচ্ছি 3 বা 3.5 এর মতো। 1 আর 3 এর বেশি। হ্যাঁ, তো কোনটা ভালো, প্রেসার লস কি তুমি বেশি চাও না কম চাও? কম চাচ্ছি স্যার। তাহলে আমাদের কোন পাইপ ইউজ করা উচিত, 4 ইঞ্চি না 3 ইঞ্চি? স্যার এটা হচ্ছে 4 ইঞ্চির দাগ, 4 ইঞ্চি ইউজ করা উচিত। আর এটা হচ্ছে 3 ইঞ্চির দাগ। তাহলে আমার কোনটা নেওয়া উচিত, 4 ইঞ্চি। 4 ইঞ্চি ইউজ করা উচিত। 4 ইঞ্চি ইউজ করা উচিত। তাহলে এই কথাটাই এভাবেই এখানে লিখছে যে 4 ইঞ্চি ইউজ করলে আমার প্রেসার লসটা কম হয়। দেখো একটার জন্য প্রেসার লস আসতেছে 1.4, আর একটার জন্য প্রেসার লস আসতেছে হচ্ছে 6 ইঞ্চি। আমরা দাগ কাটতে ভুল করছি, ওটা 3 পিএসআই না, আর 6 পিএসআই প্রেসার লস।
তাহলে আমাদের কোনটা নেওয়া উচিত? 4 ইঞ্চি পাইপে, যেহেতু প্রেসার লস কম আসতেছে, অর্থাৎ আমি 4 ইঞ্চি পাইপটা নিব সার্ভিস পাইপ হিসাবে। তাহলে বুঝতে পারছো? এই পর্যন্ত ক্যালকুলেশন। কারো কোনো কোশ্চেন থাকলে বল। তাহলে আমরা কি বের করলাম? আমরা বের করলাম সার্ভিস পাইপ যেটা আছে, এই পাইপটা ডায়ামিটার বের করলাম। তারপরে আমরা হচ্ছে আপ ফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার করা যায় সেটা বের করলাম। তো আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা বাকি ডাউন ফিট জোন দ্বারা কয়টা ফ্লোর কভার করা যায় বা প্রত্যেকটা পাইপের সাইজ কত সেটা আমরা বের করব। কার কোনো কোশ্চেন থাকলে বলো এই পর্যন্ত। ওকে, ব্রেকের পরে অন করতে ভুলে গেছি। ওকে, তো এখানে এবার আমি হচ্ছে আপ ফিট জোনের, আমরা একটু আগে দেখছি হচ্ছে ডাউন ফিট জোন কয়টা লাগবে, কয়টা ফ্লোর কভার হবে সেটা। এখন আমরা দেখবো যে আপ ফিট জোনের প্রত্যেকটা পাইপের সাইজ কত সেটা বের করবো, পাইপের ডায়ামিটারটা বের করবো। পাইপের ডায়ামিটার বের করাটা এই সার্ভিস মেইনে যেভাবে ডায়ামিটার সিলেক্ট করছিলাম প্রায় কাছাকাছি আর কি, ওই একই গ্রাফ থেকে করা সম্ভব। যদি আমি গ্রাফে যাই, দেখো এই যে সেই গ্রাফটা, এগুলো মুছে দিই একটু। এখানে আমি যদি কোনো কারণে প্রেসার লসটা জানি বা ফ্রিকশন লসটা জানি এবং ফ্লো রেটটা জানি, ধরো আমি একটা ফ্লো রেট প্রেসার লস পাইলাম ধরো 2, আর একটা ফ্লো রেট পাইলাম হচ্ছে ধরো 40, তাহলে এটা সেট করতেছে কোথায়? এই দুইটা জিনিস সেট করতেছে হচ্ছে এই জায়গাটা সেট করতেছে। বলো তো তুমি কোন পাইপ ইউজ করবা, 2 ইঞ্চি পাইপ নাকি 2.5 ইঞ্চি পাইপ? কোন পাইপ সিলেক্ট করবা? 2.5 ইঞ্চি স্যার। উপরেরটা সিলেক্ট করবো যাতে প্রেসার লসটা কম হয়। হ্যাঁ, উপরেরটা সিলেক্ট করবো। তো তাহলে আমাকে আসলে লাগতেছে কি, একটা পাইপের সাইজ বের করার জন্য লাগতেছে এই যে মানটা এবং এই মানটা, এইটা বের করতে হবে। কিভাবে বের করবো? এই দুটো যদি বের করতে পারি, গ্রাফ থেকে পাইপের সাইজ বের করা খুবই সহজ। তাহলে এইটা কি, ফ্রিকশন লস বের করতে হবে, আর হচ্ছে ফ্লো রেট বের করতে হবে, যে ওই পাইপ দ্বারা কত ফ্লো রেট বা কত হারে পানিটা যাবে। ফ্রিকশন লসটা যদি বের করতে চাই, আপফিট জোনে ফ্রিকশন লসটা কত সেটা বের করব। আগের বার কিন্তু আপফিট জোনে ফ্রিকশন লসটা আমি অ্যাজিউম করছিলাম যে 5 পিএসএ লস হচ্ছে। এবার আমি এটাকে বের করব যে ফ্রিকশন লসটা অ্যাকচুয়ালি কত হচ্ছে সেটা যদি দেখি। এখানে টোটাল পানির প্রেসার আছে এই জায়গাটায়, এখানে আছে 50। এখান থেকে ওয়াটার মিটার কিছু নিয়ে নিচ্ছে, কত নিয়ে নিচ্ছে? 3.5। তাহলে এটা হচ্ছে সেই 50, মেইন হচ্ছে 50, সেই 50 থেকে কে কে নিয়ে নিচ্ছে? 3.5। ওয়াটার মিটার নিয়ে নিচ্ছে 3.5। এরপরে হাইট, 60 ফিট হাইট উঠাইতে গিয়ে, আমার তো টোটাল 60 ফিট হাইট ছিল, এখান থেকে 60 ফিট উচ্চতায় নিতে হয়েছে। তাহলে দেখো এই যে এখান থেকে 60 ফিট, এতটুকু 5টা ফ্লোর, আর নিচে আছে 10 ফিট, 5টা ফ্লোর নিচে আছে 10 ফিট, তাহলে টোটাল 60 ফিট। 60 ফিট উঠাইতে গিয়ে পানির প্রেসার কিছুটা কমছে, সেটা কত? 60 ইন্টু 0.434। এরপর এই প্রেসার এখানে ফিক্সারকে কিছু দিতে হয়েছে, কত? এখানকার ফিক্সার ছিল ভালভ, তাকে দিতে হয়েছে 15। আর এখানে যে ব্রাঞ্চ পাইপ দেখতে পাচ্ছ, এই যে ব্রাঞ্চ পাইপটা, সেটাকে কিছু প্রেসার দিতে হবে, সেই প্রেসার নিবে 1। তাহলে বাকি আর প্রেসার যেটা থাকে সেটাই তো আসলে ফ্রিকশন লস এর জন্য হবে, ওইটাই ফ্রিকশন লস হতে পারে। তার মানে বাকি এই যে বিয়োগ যদি করি, 50 থেকে এই সবগুলা বিয়োগ করলাম, তাহলে 4 পিএসআই বা 4.5 পিএসআই এর মতো বাকি থাকে। ফ্রিকশন লস 4.5 পিএসআই হবে এমন পাইপ ইউজ করা দরকার, কারণ এর চেয়ে বেশি লস আমি অ্যালাউ করতে পারবো না, কারণ এর চেয়ে বেশি লস অ্যালাউ করলে আমার হতে এই জিনিসটা চলবে না, ফিক্সারটা চলবে না। তাহলে আমি ম্যাক্সিমাম অ্যালাউ করতে পারতেছি কত? 4.5 পিএসআই এর মতো লস অ্যালাউ করতে পারতেছি। এখন
লস তো আমরা বের করে ফেলছি 4.5 পিএসএ, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, এখানে যে গ্রাফটা দেওয়া, এই গ্রাফটায় লসটা দেওয়া পার 100 ফিট লেন্থে, মানে পার 100 ফিট লেন্থের পাইপে লসটা দেওয়া। তোমাদের পাইপ কি এখানে 100 ফিট লম্বা ছিল? কত ফিট লম্বা স্যার। ওখানে? কত ফিট ওখানে লম্বা? এখানে কত ফিট লম্বা? 60 ফিট নাকি? 50 আর 10 মানে হচ্ছে 61 ছিল স্যার। আচ্ছা, ধরো 60 বাট ফিট। 50 ইফেক্টিভলি আমরা ধরছিলাম আর কি, মানে হ্যাঁ 10 বাদ দিয়ে। কিন্তু ওটা তো 50 ধরি না, আসলে কয়টা ফ্লোর কভার হচ্ছে সেটার জন্য 50 বের করছিলাম, বুঝছো? কিন্তু পাইপ তো নিচেও দিতে হবে, এই জায়গায় তো পাইপ দিতে হবে, এটাতেও তো ফ্রিকশন হবে। তারপরে পানি যে এখান থেকে যাচ্ছে এখানেও তো ফ্রিকশন হবে। এই লেনটুকু কিন্তু বলি নাই, এই লেনটুকু 70 ফিট ধরে নিলাম। তাহলে এদিকে 70 আর এদিকে হাইট হচ্ছে 60, তাহলে টোটাল পাইপের লেন্থ কত হলো? 130 ফিট নাকি? 130 ফিট লেন্থ পাইলাম। কিন্তু 130 ফিট লেন্থে আবার বিভিন্ন জয়েন্ট আছে না, এখানে একটা জয়েন্ট দিতে হবে, এখানে একটা জয়েন্ট দিতে হবে, এখানে একটা জয়েন্ট দিতে হবে, জয়েন্টে আবার লস হবে। কিন্তু আমি তো যেহেতু জয়েন্ট এখনো ডিজাইন করি নাই, তো আমি এখন কি করতে পারি, জয়েন্টটাকে আমি জয়েন্টের সমপরিমাণ পাইপের লেন্থ আমি বাড়াই নিতে পারি। তার মানে জয়েন্টে কিছুটা লস হবে, সেই লসটা আমি পাইপের লেন্থটা বাড়াই নিব। চিন্তা করবো যে জয়েন্ট থাকলে পাইপের, জয়েন্ট না থাকলে পাইপের লেন্থ এত হতো। তার মানে অ্যাকচুয়ালি এখানে লেন্থ আছে 130 ফিট, কিন্তু জয়েন্টের জিনিসটা কনসিডার করার জন্য আমরা লেন্থটাকে বাড়াই নিচ্ছি, লেন্থটাকে আমরা 1.5 গুণ বাড়াই নিচ্ছি, 50% বাড়াই নিচ্ছি। তাহলে কত লেন্থ আসতেছে? 195 ফিট। তার মানে আমি 195 ফিট লেন্থের পাইপে লস হচ্ছে 4.5 পিএসএ, 4.46 পিএসএ। তাহলে একে কত, 100-তে কত? একে কত, 100-তে কত? ঐকিক নিয়ম যদি করো তাহলে জিনিসটা পাবো এইটা। তাহলে তুমি পাচ্ছ আসলে 100-তে কেন বের করছি, কারণ 100 ফিট লেন্থেই আমাকে ফিগারে 100 ফিট দেওয়া আছে, ফিগারে লসটা কিন্তু পার 100 ফিটে দেওয়া, এই কারণে আমি 100 ফিটে বের করতেছি লসটা। তাহলে কত আসতেছে? 2.3 পিএসআই পার 100 ফিট লস আসতেছে। ওকে, এবার লসটা বের হয়ে গেল। আরেকটা বের করতে আমার ছিল, আরেকটা বের করার উচিত ছিল, সেটা হচ্ছে বের করতে হবে আসলে, সেটা হচ্ছে তার ফ্লো রেট, প্রত্যেকটার ফ্লো রেটটা কত। তো লস আমি বের করলাম, একটা লস বের হয়ে গেল। এবার আমি ফ্লো রেটটা বের করব, ডিমান্ডটা বের করব। ডিমান্ড বের করার জন্য তুমি যদি ফিক্সার ইউনিট জানো তাহলে কি ডিমান্ড বের করতে পারবা? এই যে গ্রাফটা, যে গ্রাফটা দেখাইছিলাম, এই গ্রাফটা থেকে ফিক্সার ইউনিট যদি জানো তাহলে কি ডিমান্ড বের করতে পারবা জিপিএম এ? পারবা। তাহলে ফিক্সার পারবো স্যার, পারা যাবে। হ্যাঁ, ফিক্সার ইউনিটটা আমি যদি দেখি, দেখো ফিক্সার ইউনিট প্রত্যেক তালায়, এই প্রত্যেকটা তালায় ফিক্সার ইউনিট কত করেছিল? 34 করেছিল, প্রত্যেক তালায় 34 করেছিল। এটা একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা। আচ্ছা বলো তো যে এই পাইপটা দ্বারা উপরের 5 তলার পাইপ এই একটা পাইপ দ্বারা যাবে না? জি স্যার। তাহলে কোন পাইপটা মোটা হওয়া উচিত বেশি, নিচের পাইপ না উপরের পাইপ? নিচেরটা। নিচেরটা, কারণ এই একটা পাইপ দ্বারা সমস্ত এই উপরের 5 তলার পানি যাবে। তাহলে আমি কি করতে পারি, আচ্ছা বলো তাহলে এই পাইপটা দ্বারা কয় তলার পানি যাবে, কয়টা তলার পানি যাবে? দুইটা। দুইটা, এই নিচেরটা আর তার উপরেরটা, আর উপরেরটা দ্বারা তার নিচেরটাই যাবে। তাহলে এখানে দেখছো কি করছে, প্রত্যেকটা তালার জন্য 34 করে, 5 তালা দিয়ে যাচ্ছে শুধু তার নিজেরটা, 4 তালার পাইপ দ্বারা যাচ্ছে কি 34 যোগ এই 34 মিলে হচ্ছে 68, 68 যোগ 34 মিলে হচ্ছে 102। কিউমুলেটিভ, তোমরা যেমন সিভি অ্যানালাইসিসে কিউমুলেটিভ করছো, এখানে কিউমুলেটিভ করা হচ্ছে। 102 আর 34 মিলে হচ্ছে 136, 136 আর 70 মিলে 34 হচ্ছে 170। আর বাকিটা সার্ভিস পাইপটা তো আমরা আগেই ডিজাইন করছি, ওটা আলাদা। তাহলে আমি দেখলাম নিচ, সবচেয়ে নিচতলার যে পাইপটা সেটা হচ্ছে 170, এটা 170, তার উপরেরটা 136, এভাবে করে। তাহলে আমি অ্যাকুমুলেটেড ফিক্সার ইউনিট বের করে ফেলছি। তাহলে ফিক্সার ইউনিট দিয়ে আমি ডিমান্ডটা বের করে ফেলবো গ্রাফ থেকে, একটু আগে যে গ্রাফটা দেখাইছি সেটা।
তাহলে ফিক্স যেমন 34-এর জন্য 43 পাইছে কিভাবে? আচ্ছা বলো তো, হ্যাঁ 34-এর জন্য 43 পাই নাকি দেখি। এখানে গ্রাফটা একটু ছোট মনে হচ্ছে, এই গ্রাফটাকে একটু জুম করে এখানে আঁকা, এই পোরশনটা জুম করে এখানে আঁকা। আচ্ছা বলো আমাদের কত ছিল, ফিক্সড ইউনিট ছিল হচ্ছে 34, 34-এর জন্য ডিমান্ডটা বের করবো। 34-এর জন্য এটা হচ্ছে, ধরো এখানে 34, ধরো 34 এখানে, এটার জন্য কোন কার্ভে যাবা, 2 নাম্বার কার্ভ না 1 নাম্বার কার্ভ, কোনটায় যাবা বলো? এই যে নিচতলা যেটা আছে, সরি পাঁচতলা যেটা আছে, পাঁচতলায় কি ফ্ল্যাশ ভালভ আছে না? 1 ফ্ল্যাশ নম্বর স্যার। পাঁচতলায় কিন্তু ফ্ল্যাশ ভালভ আছে, তো সেক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা? ফ্ল্যাশ ভালভটা ইউজ করবা। যেমন যদি ইন্ডিভিজুয়ালি 25 তলার বা 24 তলা বের করতে চাইতে, তখন কোন কার্ভ ইউজ করা উচিত ছিল? স্যার 2 নাম্বারটা। 2 নাম্বার কার্ভ। ওকে, তাহলে বুঝতে পারছি এখানে 43 পাইছি। তাহলে এই মানটাই এখানে লেখা দিতে, এভাবে করে প্রত্যেকটার জন্য মান বের করছি। এবার দেখো আমার ফ্লো রেট বের করে ফেলছি, ডিমান্ড বের করে ফেলছি, আর লস বের করে ফেলছি। ডিমান্ড আর লস, এটা যদি খেয়াল করো তাহলে আমি আমার যে গ্রাফটা ছিল এখানে আমার জানতে হইতো কি ডিমান্ড, ফ্লো রেট আর লস। লস আসতেছে 2.3। আমি যদি একটা বের করে দেখাই, 2.3 ধরো এখান থেকে এটার কাছাকাছি 2.3, আর হচ্ছে কত 43, তাহলে এই জায়গাটা, এই জায়গার পয়েন্টে সিলেক্ট হবে। তাহলে আমি কোন গ্রাফ, কোন পাইপটা সিলেক্ট করা উচিত? 2.5 ইঞ্চি। দেখি নিচেটা 2.5 ইঞ্চি আসছে নাকি। আচ্ছা 2 ইঞ্চি আসছে, মানে হ্যাঁ আমার হয়তো দাগটা একটু ভুল হয়েছে, দেখবা 2 ইঞ্চি আসবে। তাহলে বুঝতে পারছো কিভাবে বের করছি সাইজটা? এভাবে করে প্রত্যেকটার জন্য গ্রাফ থেকে পাইপের সাইজটা বের করব। এটা গেল হচ্ছে আপ ফিট জোন। একই কাজ করব, সেম কাজ করব আমরা ডাউন ফিট জোনের জন্য। তাহলে ডাউন ফিট জোনের জন্য আমার কিসের কিসের মান লাগবে? যদি এখানে দেখি একটা ডাউন ফিট জোন দেখাচ্ছি, উপরে সবচেয়ে উপরের যে ডাউন ফিট জোন, এখানে 2টা ডাউন ফিট জোন ছিল, তাহলে আমরা শুধু ডাউন ফিট জোনেরটা দেখি। ডাউন ফিট জোনের সাইজিং দেখাচ্ছি। ধরো উপর তলাটা যদি হয় তাহলে উপরে টোটাল 10টা ফ্লোর কভার হবে ডাউন ফিট জোন 3 দ্বারা। তাহলে দেখো 10টা ফ্লোরের নাম লেখা আছে, 25 গুনলে দেখো 10টা ফ্লোর আছে। উপরের 2টা ফ্লোরে 19 করে ছিল ফিক্সড ইউনিট, 24 তলা এবং 25 তলা। বাকিগুলাই হচ্ছে 34 করে ছিল, তাহলে বাকিগুলাই 34 করে লেখা। এবার বলো তো যে পানিটা নিচ থেকে উপরে যাচ্ছে না উপর থেকে নিচে যাচ্ছে ডাউন ফিট জোনে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে যাচ্ছে স্যার। তাহলে এই যে পাইপটা, এই পাইপটা নিচের তার সকল পানির, সকল তালার পানি এই একটা পাইপ দিয়ে যাবে না? জি স্যার। তাহলে এবার কি আগেরটার উল্টা হবে না? জি স্যার, এই পাইপটা ডাইমেনশন বড় হইতে হবে। এবার এইটা হবে সবচেয়ে বড়, তার এদিকেরটা যত নিচে নামবে তত হবে সাইজ ছোট। তাহলে দেখো উপরেরটা নিচে হচ্ছে, তাহলে এবার নিচ থেকে শুরু করছি, নিচেটা নিচে 34, হ্যাঁ নিচেটা নিচে 34, 34 যোগ 34 68, 68 যোগ 34 102, এভাবে করতে করতে দেখবা 310 নিচ্ছে সবচেয়ে উপরেরটা, এইটা নিচে 310। এর সাইজটাও দেখবা সবচেয়ে মোটা আসতেছে, 3 ইঞ্চি আসতেছে উপরেরটা সবচেয়ে মোটা, আর যত নিচে নামতেছে তত সাইজটা ছোট। আর আপফিট জোনে দেখবা উল্টাটা, আপফিট জোনে কই, আপফিট জোনে নিচতলায় সবচেয়ে বড় পাইপ 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, আর যত পাঁচতলায় যাচ্ছে সেখানে হচ্ছে আরো ছোট। আচ্ছা এবার তাহলে এই পাইপ সাইজ বের করা তো সেম আসলে আগেরটার মতো। কি কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ডিমান্ড। তাহলে আমি কি করছি, এই ফিক্সার ইউনিটের জন্য ডিমান্ড বের করছি গ্রাফ থেকে, এই ফিক্সার ইউনিটের জন্য ডিমান্ড বের করছি গ্রাফ থেকে, একই রকম ভাবে। আচ্ছা এবার আসে আমার বের করতে হবে, তাহলে ডিমান্ডটা পেয়ে গেলাম। আমাদের পাইপ সাইজ বের করতে হলে 2টা জিনিস লাগে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে প্রেসার লস পার 100 ফিট। এই 2টা জিনিস থাকলে পাইপ সাইজ বের করা সম্ভব। তো প্রেসার লসটা কিভাবে বের করবো সেটা যদি দেখি, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই জায়গাটা একটু কঠিন, তাহলেই শেষ। প্রথমে আসি আচ্ছা বলতো এবার যত নিচে নামবে তত প্রেসার কি আগের বারের মতো বাড়বে না কমবে? যত পানি নিচে নামবে স্যার বাড়বে স্যার প্রেসার। বাড়বে, আগে কিন্তু উল্টোটা ছিল। তো এবার
এখানে এই তালাটায় এই পানিটা কতটুকু নিচে নামলো, এতটুকু হাইট কতটুকু ছিল? স্যার 24 ফিট। 24 ফিট। তাহলে 24 ফিট পানি নিচে নামার জন্য পানির প্রেসার বাড়লো কত? 24 ইন্টু 0.434, এতটুকু পানির প্রেসার বাড়লো। এই প্রেসারটা কে কে নিয়ে নিচ্ছে? এখানে একটা ফ্লাশ ট্যাঙ্ক আছে আর একটা ব্রাঞ্চ পাইপ আছে। তাহলে ফ্লাশ ট্যাঙ্ক নিবে কত? 8, আর ব্রাঞ্চ পাইপ নিবে কত? 1। তাহলে বাকি আছে 1.4। এই 1.4ই আসলে লসের জন্য অ্যাভেলেবল আছে। তার মানে 1.4 এর চেয়ে বেশি লস আমি অ্যালাউ করতে পারবো না। বেশি লস অ্যালাউ করলে এই ফিক্সারটা চলবে না। তাহলে 1.4 psi লস আমি করতে পারবো। আচ্ছা, এখন 1.4 psi যেটা আছে সেটা কত ফিট লেন্থে? 1.4 psi হয়েছে, এতটুকু হাইটটা কতটুকু পাইপের? পাইপের এই হাইটটুকু কতটুকু? 24 ফিট। 24। হ্যাঁ, 24 ফিট। কিন্তু পাইপটা কিন্তু এতটুকু না, এদিকেও পাইপ আছে, এদিকে যে পাইপটা আছে এটা ধরে নিলাম 10 ফিট। তাহলে কত টোটাল পাইপের লেন্থ কত আসতেছে? 34 ফিট। 34। সেটাকে আমরা একটু বাড়াই না জয়েন্টের জন্য? কত গুণ বাড়াই? 1.5 গুণ। 1.5 গুণ বাড়াইলে কত হয় দেখো? টোটাল 51। এই বাড়াই কেন মনে আছে যে পাইপের লেন্থটা 1.5 গুণ বাড়াচ্ছি কেন? জয়েন্টের কারণে কিছু লস হয় স্যার। হ্যাঁ, জয়েন্টের কারণে লস হয়, তো সেটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে যদি পাইপের লেন্থটা বাড়াই নিচ্ছি আর। তো তাতে দেখো টোটাল আমার এত ফিটে লস আসছে 1.4, অর্থাৎ 100 ফিটে কত আগের মতো করে। তাহলে পার 100 ফিটে লস আসতেছে কত? 2.8 psi পার 100 ফিট। তাহলে সেই মানটাই হচ্ছে এখানে লেখা থাকে 2.8 psi। এটা হচ্ছে কয় তলার জন্য? 25 তলা, প্রথম ফ্লোরটা এইটা। এবার আমরা যাব হচ্ছে নেক্সট ফ্লোরটা বাদ দিয়ে 23rd ফ্লোরে চলে যাব। কারণ এখানে ফ্লাশ ট্যাঙ্ক ছিল, এখানেও ফ্লাশ ট্যাঙ্ক ছিল, এখানে ফ্লাশ ভালভ, তো এখানে চলে যাই। তাহলে পানিটা এখানে আছে, এখানে পানিটা কত প্রেসারে আছে বলতো? এখানে পানিটা প্রেসারে আছে 8, কারণ ফ্লাশ ট্যাঙ্ক চালানোর জন্য তো 8 লাগবেই আমার প্রেসার। আর ব্রাঞ্চ পাইপের জন্য আছে কত? 1। তাহলে এখানে পানির প্রেসার অ্যাভেলেবল আছে কত? 9। তাহলে এর পরে যে নিচে নামবে তার জন্য প্রেসার বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। তাহলে এখানে যদি 9 প্রেসার থাকে, এই নিচে এখানে তো এই 9 এর সাথে আরো যোগ হবে নাকি? এই 9 তো থাকবেই নাকি? উপরে স্যার। যদি 9 প্রেসার হয়, নিচে তো অবশ্যই 9 থাকবেই, 9 এর চেয়ে আরো বেশি থাকবে। তো এই 9 তো আছেই এখানে, তার সাথে কত যোগ হবে? এখানে কতটুকু হাইট নিচে নামলো সে? প্রত্যেকটা তালা 10 ফিট করে যদি হয়, তাহলে দুইটা তালা নামছে, তাহলে কত ফিট? 20 ফিট নামছে স্যার। 20 ফিট নামছে। তাহলে 20 ফিটের জন্য কত হবে দেখো? 20 ইন্টু 0.434, এতটুকু প্রেসার বাড়ছে। সেটা কত? 8.68। তার মানে আগে ছিল 9, তার সাথে নতুন 20 ফিট নিচে নামার জন্য প্রেসার বাড়ছে 8.68। এবার এই প্রেসারটা কে নিচ্ছে? এখানে নিচ্ছে ভালভ, ভালভ নিচ্ছে 15, আর ব্রাঞ্চ পাইপ নিচ্ছে কত? 1। তাহলে টোটাল এখানে কতটুকু চলে যাচ্ছে? 16 চলে যাচ্ছে। তাহলে বাকি আছে কত? 1.68 আছে প্রেসার ড্রপের জন্য অ্যাভেলেবল। তাহলে 1.68টা কত ফিট লেন্থের পাইপে হচ্ছে? দুইটা ফ্লোর, তাই দুইটা ফ্লোর মানে কি 10 ফিট 10 ফিট 20 ফিট পাইপ লেন্থ। তাহলে 20 ফিট পাইপের লেন্থে 20 ফিট হচ্ছে অ্যাকচুয়াল পাইপের লেন্থ, সেটাকে আমরা 1.5 গুণ বাড়াচ্ছি। তাহলে টোটাল এত ফিট লেন্থে 1.68 লস হচ্ছে, 100 ফিটে কত? এটা বের করছে। তাহলে এটা কার কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে এই তালা এবং এই তালা, এটা হচ্ছে 24 এবং 23 নাম্বার ফ্লোরের জন্য। যদি তোমরা দেখো এই যে 24 এবং 23 নাম্বার ফ্লোরের জন্য 5.6 লস। আচ্ছা, এবারে লাস্ট আরেকটা আছে, সেটা যদি একটু দেখি, তারপরের ফ্লোরটা দেখি তাহলে কি।
পরের ফ্লোরটা চলে যায়, এই ফ্লোরটা। এই ফ্লোরে অ্যাভেলেবল আছে কত? 15 আর 1 16। তার মানে এখানে অলরেডি প্রেসার আছে 16। তার সাথে নতুন কয়তলা নামলাম? একতলা নামছি। তাহলে একতলা হচ্ছে মানে 10 ফিট। 10 ফিটের জন্য প্রেসার বাড়বে কত? 10 ইন্টু 0.434। 10 into 0.434. হ্যাঁ, তাহলে আগে ছিল হচ্ছে 16, তার সাথে নতুন অ্যাড হলো 0.434 ইন্টু 10। আর এখানে এই ফ্ল্যাশ ভালভ চালাইতে গেলে আবার 15 লস হবে বা 15 মাইনাস হবে আর কি, আর ব্রাঞ্চ পাইপে 1 মাইনাস হবে, তাহলে সেই হচ্ছে 16। তাহলে কি হচ্ছে, এই 16 আর এই 16 কাটাকাটি যাচ্ছে, তাহলে লস আসতেছে কত? 4.34 psi আসতেছে লস। কত ফিটে? 10 ফিটে। এই 10 ফিটটাকে 1.5 গুণ বাড়াচ্ছি, সেটাকে 100 ফিটে কনভার্ট করতেছি, 28.9। আচ্ছা, এরপরে পরের ফ্লোরে বলো তো কি হবে, তাহলে দেখি। পরের ফ্লোরে, আগের ফ্লোরে কত অ্যাভেলেবল আছে? 16, এই 16। তারপরে একতলা নামলে 0.434। তারপরে এই ফ্লোরটার এইটা চালানোর জন্য আবার কত লাগবে? 16। তাহলে মানটা কি একই হবে না? জি স্যার, একই হচ্ছে। তার মানে নিচে যত ফ্লোর যাও সবগুলাতে কি হবে? 16 আগে আছে, আর এই 16 আবার কে নিয়ে নিচ্ছে? এ নিয়ে নিচ্ছে। তাহলে আসলে কি হবে? কাটাকাটি যাবে নাকি? তার মানে আসলে জিনিসটা কি থাকবে? সেম থাকবে। বাট যদি মাঝখানে এখানে কোনো একটা জায়গায় ফ্ল্যাশ টাইম দিয়ে দিতাম, যেটা 8 হইতো, তাহলে সেখানে একটু চেঞ্জ হইতো না? সেখানে কিন্তু একটু চেঞ্জ হইতো। তো এখন যেহেতু মাঝখানে আর কোনো নাই, সব জায়গাতেই 16 16 16 করে মানে ফ্ল্যাশ ভালভ আছে, তাহলে নিচের সব ফ্লোরে আসলে সেম। তাহলে এটাই যদি এখানে দেখো, নিচের সব ফ্লোরে 28.9, 28.9, যতগুলো ফ্লোর আছে 28.9। তাহলে এবার তুমি প্রেসার ড্রপ জানো, তার জন্য কারেসপন্ডিং ডিমান্ড জানো, তাহলে তুমি কি পাইপ সাইজ বের করতে পারবা গ্রাফ থেকে? পারবা? জি স্যার, পারবো স্যার। তাহলে এভাবে করে পাইপ সাইজ বের করছে। তার মানে আমার ডাউন ফিট জোনের পাইপ সাইজও শেষ, আপ ফিট জোনের পাইপ সাইজও শেষ, কয়টা ডাউন ফিট জোন হবে কয়টা আপ ফিট জোন হবে তাও শেষ। তার মানে আমার মোটামুটি ডিজাইন সব শেষ। কার কোনো কোশ্চেন আছে? তাহলে এখানে লেখাগুলো অতটা গুছানো নাই, আমি চেষ্টা করছি বুঝানোর। এখানে কিছু কিছু হেডলাইন দিয়ে রাখছি, তোমরা এই হেডলাইন গুলো ইউজ করতে পারো। আর ভিতরে যদি কোনো কিছু না বুঝো, ভিতরে পড়া লেখা পড়লে বুঝতে পারবে। আমি এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তো কার কোনো কোশ্চেন আছে?